Booth FM, the night comes alive with grabbing phone. শুনছেন সবসময় রেডিও ফুড 88.2 FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে আছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সব সময় ভালোর দলে আছেন। যাই হোক, আমরা আজকে এই এপিসোডটিতে আপনাদের জন্য যারা অতিথিরা আছেন তারা অলরেডি আমার সাথে আছেন, আমরা বেশ কিছু ঘটনা আপনাদের জন্য সাজিয়েছি, যে ঘটনাগুলো আপনারা শুনে আমার মনে হয় যারা এনজয় করবেন। যাই হোক, আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম অতিথির কাছে, এবং তারপরে আমরা ফিরে আসবো আবার আপনার কাছে। এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। রাসেল ভাই, থ্যাংক ইউ রেডিও ফুটি আজকে ইনভাইটেশনের জন্য। আমার নাম এতেশাম নওয়াজ। তো আমি মূল ঘটনায় চলে যাচ্ছি এখন। এই ঘটনাটি ঘটেছিল আমার 12 বছর আগে শোনা। তো সঙ্গত কারণে আমি নামটা যার থেকে শুনেছি ওনার উল্লেখ করলাম না। তো উনি যেভাবে বলেছেন ঘটনা, আমি ঠিক সেভাবেই বলছি। এই ঘটনাটি ঘটেছে 71-এর যুদ্ধেরও আগের একটা ঘটনা। তো ওনাদের দেশের বাড়ি হচ্ছেন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট মেইন শহরের। তো ওনারা 3 বোন ছিলেন, আর মা ছিলেন, আর বাবা মারা গিয়েছিলেন। তো ওনাদের 3 বোনের পরে একটা ছেলে জন্ম নিয়েছিল। ওনার সনাতন ধর্মের ছিলেন। ছেলের নাম, তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যে ছেলেটা হয়েছিল সাধারণত তার আমাদের প্রত্যেকটা মানুষেরই 2 চোখের মাঝে যেই একটা থার্ড আই থাকে, তো সেইখানে একটা রাজটিকার চিহ্ন পাওয়া গিয়েছিল, যেটা খুব রেয়ার বাচ্চাদেরই হয়ে থাকে। তো সঙ্গত কারণেই তার নামটা রেখেছিল গোপাল। তো বাচ্চাটা যখন মোটামুটি বড় হচ্ছিল, তো একদিন, সেই সময় তো ইলেকট্রিসিটি এবং এত আধুনিক ফ্যাসিলিটি ছিল না। তো একদিন সম্ভবত অমাবস্যা বা পূর্ণিমার এরকম টাইমে, তো বাচ্চাটা যখন দোলনাতে দুলছিল, তো ওনার মা যে কোনো কাজে, ঘরোয়া কাজে একটু বিজি ছিলেন, তখন রাত হয়ে গিয়েছিল। তো দুধ না দেওয়ার কারণে একটু কান্নাকাটি করছিল। তো তখন ভাবলো যে ঠিক আছে, একটু পরে এসে দেখবে। এর মধ্যে হঠাৎ উনি খেয়াল করলেন, যেভাবে আমার শোনা ঘটনা, যে ওই একটা কঙ্কালসার, খুব ভয়ঙ্কর একটা শ্যাডো বা শেপ অন্ধকারের মধ্যে সেটা এসে বাচ্চাটার দোলনার কাছে আসলো। এসে তখন বাচ্চাটার ঘাড়, মাথা এবং হাতের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলো, এবং তখন মাত্র কথা বলতে শুরু করলো, এবং মা 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 করে অনেক চিৎকার করে আর্তনাদ করা শুরু করলো। আর তখন যখন উনি টের পেলেন যে এটা, এসে যখন দেখলো যে চরম খুব বিভৎস একটা দৃশ্য দেখলো, যে বাচ্চাটা একদম যেরকম ব্লেন্ডারের মধ্যে মাংস আপনি ব্লাইন্ড করলে যেরকম হয় সেরকম অবস্থা করে সেটা খাওয়ার মধ্যে নিমিশে মিশে গেল। আর সেভাবে বললো যে বাচ্চাটাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হলো না। তো এটাই আমার শোনা ঘটনা, এটাই শেয়ার করলাম। তো আমরা আপনার কাছে কিছুক্ষণের মধ্যে আংটির ঘটনাটা শুনবো, যেটা মানে খুবই ইন্টারেস্টিং। সে ঘটনাটা আমরা শুনবো। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে, যে আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের বলতেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি অমিত, নারায়ণগঞ্জ থেকে। জি বলুন। আচ্ছা, আমার ঘটনাটা বেসিক্যালি আমার চাচুর। সো আমার চাচুর ফ্রেন্ড, তারা হচ্ছে জার্মানিতে যায়।
মিউনিকের একটা ঘটনা। তো তারা হোটেলে স্টে করে, সো খুব আর্লি তারা জব পেয়ে যায়। 2 দিনের মধ্যে জব পেয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে, হোটেল কস্ট অনেক বেশি। সো তারা চিন্তা করছে, ট্রামে বসে চিন্তা করছে যে তারা একটা মানে বাসা ভাড়া নেবে, খুব কম টাকার মধ্যে যদি বাসা পেয়ে যাই তারা বাসা ভাড়া নেবো। তো সাডেনলি একটা ভদ্রলোক আসলো, হেয়ারলেস একটা ভদ্রলোক আসলো, এসে তাকে একটা চিরকুট দেয়। চিরকুটে একটা নাম্বার থাকে এবং বলে আপনারা কি বাসা খুঁজছেন, ওকে আপনি এই নাম্বারটাতে কল করবেন। সো একটু অবাক হলো আমার চাচু যে আচ্ছা মানে হয়তো বা কথোপকথন শুনেছে, দেন তারা এই জিনিসটা সে দিয়েছে আর কি তাকে। সো সে চলে গেল। চলে যাওয়ার পরে তারা হোটেলে গিয়ে কথা বলছে যে আচ্ছা ওকে তাহলে আমরা একটা কল দিই। দেন কল দেয়। কল দেওয়ার পর একটা মানুষ রিসিভ করে, তো স্পেসিফিক ঠিকানা দিয়ে দেয় যে আচ্ছা এখানে এত রেন্ট। তো কম ভাড়া শুনে চাচু ইন্টারেস্টেড হয়, ওকে আমরা বাসাটা ভাড়া নিয়ে নিই, হোটেল রেন্ট বেঁচে যাবে, 5 দিনের সপ্তাহে নিয়েছিলাম বেঁচে যাবে, ওকে। দেন তারা আর্লি মর্নিং এ চলে যায়। তারা পিজা ডেলিভারিতে কাজ করতো। সো ওয়ার্কিং আওয়ারের আগে তারা চলে যায় দুজন সেই জায়গায়। তো জায়গাটিতে যাওয়ার পরে দেখে যে খুব একটু আইসোলেটেড, মিউনিকের একটা ভিতরের জায়গায়। সো ওই বাসাটা একটু পুরনো ছিল। তো তারা ভাবে যে একটু এখানে কাজ করতে হবে, এটা ক্লিন করতে হবে, আচ্ছা আপাতত এখানে থাকা যাক। তো তারা গিয়ে দেখে ডোরটা খোলা। তো তারা ঢুকলো, ঢোকার পরে দেখলো যে একটু হালকা পাতলা ময়লা টয়লা আছে, সবকিছু রেডি, বেড ওয়ার্ডরোব সবকিছু আছে, কিন্তু লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেন আবার কল দিল, কল ঢুকছে না। দেন লোকটি আচমকা সেই টার্মে যে লোকটি ছিল, দেখা করেছিল, যে নাম্বারটা দিয়েছিল, সেই লোকটি দরজার মেইন ডোরের বাইরে, ভিতরে ঢুকছে না। সে বাহির বলছে হ্যালো। সো তারা বাইরে গেল, তো বলতে প্লিজ কামিং, সে ঢুকছে না ভিতরে। ওকে, তখন বাইরে গিয়ে ওই সামনে একটা ছোট বাগানের মতো ছিল, সেখান থেকে টাকা পয়সা দিয়ে সবকিছু ঠিকঠাক করলো, ওকে আমরা এখানে থাকবো আজকে থেকে। সো তারা থাকা শুরু করলো। তো 2 বন্ধু, ওয়ার্কিং আওয়ার ছিল 12 ঘন্টা। সো চাচু নাইটে আসে, তো আমার চাচুর বন্ধু চলে যায় ওয়ার্কিং আওয়ারে। তারপর যেটা হয়, ওই চাচু মানে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে খুব টায়ার্ড, এখন জার্মানিতে তো নর্মালি অনেক ঠান্ডা হয়, সো হিটারটা হঠাৎ করে মানে টেম্পারেচারটা আপ হয়ে যায়, খুব ঠান্ডা লাগতে শুরু করে। তো চাচু হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় যে কি হলো, হিটারটা কি নষ্ট হয়ে গেল নাকি। হিটারটা চেক করলো, চেক করার পর দেখছে না হিটার ইজ ওকে। দেন যেটা হয়, চাচু আবার হিটারটা ঠিক করে শুয়ে পড়ে। হঠাৎ একটা বাজে গন্ধ চাচুর আশেপাশে মনে হচ্ছে মুভ করছে গন্ধটা। তো চাচু আবার উঠে স্প্রে করে দেয়, যেহেতু চাচু ভাবছে পুরন বাসা, হয়তো বা একটু ক্লিনিং করার পরে হয়তো বা ঠিক হবে। তো আবার শুয়ে পড়ার পর যেটা হয়, আবারও সেই গন্ধটা মানে নাড়াচাড়া দিতে থাকে। দেন যেটা হয় উইয়ার্ড জিনিসটা, সেটা হচ্ছে চাচুর কানের আশপাশ দিয়ে একটা হুইসপারিং শব্দ যাচ্ছে, প্লিজ টেক মাই ওয়াইফ ইনটু গ্রেভিয়ার্ড, প্লিজ টেক মাই ওয়াইফ ইনটু গ্রেভিয়ার্ড। চাচু লাফ দিয়ে উঠে যে এটা কি, মানে আমি স্বপ্ন দেখলাম নাকি আসলে কিছু শুনলাম। তো চাচু আবার নিজেকে একটু পানি টানি খেয়ে আবার শুয়ে পড়ার পরে আবারও সেই গন্ধটা আসতেছে এবং আবারও বলছে প্লিজ টেক মাই ওয়াইফ ইনটু গ্রেভিয়ার্ড, প্লিজ টেক মাই ওয়াইফ ইনটু গ্রেভিয়ার্ড। এবার চাচু আর মানে থাকতে পারছে না, ঠিক উঠে গেছে, উঠে বন্ধুকে কল দেয়, বাট আউট অফ রিচ, কল যাচ্ছে না। তো সে খুব ভয় পেয়ে যায়। তো তখন দেখে তার বডি টেম্পারেচার হাই হতে থাকে। দেন সে কল দেয় মেডিকেল সেন্টার থেকে কুইকলি আসার পর যেটা হয়, যখন মেডিকেলে সব লোক আসার পর তার জ্বর আর থাকে নাই, জ্বর নেই, বাট সে আর্লি দেখলো যে তার জ্বর প্রায় 102 ক্রস মানে প্লাস হয়ে গেছে, তারপর তার জ্বর নেই। তো সে খুব মানে সেই দিনটা খুব নির্ঘুম ভাবেই কাটানোর পর তার বন্ধুর সাথে শেয়ার করে। তার বন্ধু বলে যে আর এগুলো কিছু না, তুমি ঘুম টুম হয়নি ঠিকভাবে, এরকম কিছু হয়েছে, সামথিং রং। তো এরকম করে চলতে থাকে 2-3 দিন যাওয়ার পরে চাচুর সাথে মানে এখন আমার চাচু আবার ছিল তুলা রাশি, সেই ফ্রেন্ডের সাথে ঘটনাটা ঘটেনি, তার যে একটা ফ্রেন্ড দিনের বেলা কোনো কিছু করছে না, বাট ঘটছে চাচুর সাথে। সো এখন চাচু ভাবতেছে যে না এখানে কিছু একটা আছে। তো চাচু ক্লিনারদের সবাইকে ডাক দেয় যে আমার বাসায় ক্লিন করে দাও। দেন ক্লিন করছে, হাফ এন আওয়ার পরে 2টা ক্লিনার চলে যায় কিছু না বলে, একজন রয়ে যায়। তো বলতেছে যে 2জন কোথায় গেল, কয় না তারা নাকি বলতেছে সামথিং রং, এখানে আমি কাজ করবো না। তো তারা টাকা টুকা না নিয়ে চলে গেছে। তো দেন ওই একজন যে ছিল সে ঘরের একটা কোনায় কার্পেটটা উঠায়, দেন সেখানে একটা ভাঙা কাঠের মতো ছিল ফ্লোর। তো কাঠটা উঠানোর পরে যেটা উডেন ফ্লোর, জার্মানিতে ম্যাক্সিমাম উডেন ফ্লোর, কাঠটা যখন উঠায় তখন সেখানে একটা স্কাল পাওয়া যায়, স্কালের ফুল বডি মানে একটা কঙ্কাল পাওয়া যায়। সো সে সেটা দেখে খুব মানে ভয় পায়। তারপর হচ্ছে আমার চাচু পুলিশকে কল দেয়।
যেখানে এমন একটা ফুল বডি ইয়া পাওয়া গেছে, মানে এটা কি। তারপরে হচ্ছে পুলিশ আসে, পুলিশ আসার পরে বলতেছে যে এখানে আচ্ছা ঠিক আছে, আপনার এত কিছু জানা দরকার নেই, আপনি এই বাসায় কার্ড চিনে নিয়েছেন, কল দেন। দেন সে লোকটাকে কল দেয়, বাট কল ঢুকছিল না, কলটা বন্ধ, ফোন নাম্বারটা বন্ধ। তারপর পুলিশ সেটাকে নিয়ে গিয়ে রিচুয়াল অনুযায়ী গ্র্যাভিয়ার্ডে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে চাচু আর চাচুর বন্ধু ঠিক করলো এই বাসায় থাকা যাবে না, এইরকম যদি ঘটে এই বাসায় থাকা যাবে না। তারপর তারা ডিসাইড করলো, তন্মুহূর্তে যেটা হয়, আমার চাচু ইন্টারেস্টিংলি পুলিশদের কল দেয় যে আচ্ছা আপনার এখানে যে মানে কি জিনিসটা কি, ব্যাপারটা কি হয়েছে। পরে পুলিশ যেটা বললো সেটা হচ্ছে এখানে একটা মেন্টালি ডিসঅর্ডার এক লোক বাস করতো, যে তার ওয়াইফকে মানে মেরে, তারা গেস করছিল তার ওয়াইফের লাশটা পায়নি, তারা গেস করছিল এটাই তো ওয়াইফের লাশটা, ফাইনাল পাওয়া গেছে। তখন চাচু বলছে তার হাজবেন্ডটা কি করেছিল, বলতে তার হাজবেন্ড তাকে মেরে, মেন্টালি ডিসঅর্ডার যেহেতু, সে রোডে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সুইসাইড করে আর কি। সুইসাইড করার পরে সে চলে যায়। আচ্ছা ঠিক আছে, তো আমার চাচু এবং সামহাও ছবিটা দেখতে পায়। দেন যেটা হয়, ছবিটা ওই যে লোকটা টার্মে মানে আপনার ফোন নাম্বারটা দিয়েছিল সেই লোকটাই তার হাজবেন্ড। সবচেয়ে মজার কথা, এর আগে এই বাসায় অনেকে ছিল, কেউ থাকতে পারেনি একদিন পরে। আর চাচুরা যেহেতু এক সপ্তাহ টানা ছিল, যার কারণে এই জিনিসটা বের করতে পারছে যে এখানে একটা লাশ ছিল বা সামহাও। তো তারা দুজন ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে চলে যায়। তো যখন টার্ন নেয়, মিউনিক থেকে টার্ন নেয়, হামবার্গের দিকে টার্ন নেয়, তখন যেটা হয়, ওই লোকটা, যেই লোকটা আপনার টার্মে কার্ডটা দিয়েছিল, সেই লোকটা আপনার একটা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস। আমার চাচু দেখে, বাট আমার চাচু ফ্রেন্ড দেখতে পায় না। তো চাচু ফ্রেন্ডকে বলছে তুই দেখতে পাচ্ছিস, থ্যাংক ইউ দিচ্ছে আমাদেরকে, বাট সে বলে কিছুই দেখতে পায় না, ফরগেট অ্যাবাউট ইট, এরকম করে কি চলে যায় তারা। এটাই ছিল ঘটনা আমার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এটা তো আপনার নিজের চাচুর ঘটনা, রাইট? আচ্ছা, ওকে। আমরা পরপর দুটো ঘটনা শুনলাম, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করছেন। আমরা অন্য একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটা আমি একটু পড়ে শোনাচ্ছি। যিনি লিখেছেন, তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি যে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, দিস ইজ জান্নাত। আমি আপনাদের শো এর অনেক পুরনো লিসনার, একদম শুরু ইয়ার থেকে শুনি। যাই হোক, আমি আসতে পারবো না এবং আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি মেইল করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনার কত মানে বছরটা ঠিক আমার মনে নেই, এটা ভূত এফএমের শুরুর ইয়ার ছিল এবং ঘটনার রাতে আমি ভূত এফএম শুনছিলাম। সুমন ভাইয়ের ভাগ্নির একটা ঘটনা নিশ্চয়ই মনে আছে আপনার রাসেল ভাই। আমি ভূত এফএম শোনার পর ঘুমিয়েছিলাম, আর ওই রাতে আমার বড় আপু ভূত এফএম শুনেনি, আগেই ঘুমিয়ে যায়। আমার সাডেনলি আমার ঘুম ভেঙে যায় এবং কয়টা বাজে তখন মনে নেই, বাট অবভিয়াসলি রাত 2টার বেশি, বিকজ ভূত এফএম শোনার পরে আমি ঘুমিয়েছিলাম। আমি আর আমার বোন বেডে লম্বা হয়ে শুই এবং আমার দিকটায় আমি শুয়েছিলাম এবং পাশেই ছোট একটা বক্স চেয়ার ছিল, আচ্ছা একটা ছোট বক্স চেয়ার, আর পাশেই আমার বড় আপুর পড়ার টেবিল। আমার জানালার দিকে পা দিয়ে আমি শুয়েছিলাম এবং চেয়ারটা ছিল পায়ের দিকে, সো জানালার বাইরের আলো পড়েছিল চেয়ারটায়। ওইখানে আমি হঠাৎ দেখলাম যে খুব মোটা লম্বা লোমশ একটা কিছু বসে আছে, যার হাইট বসা অবস্থাতেও অনেকটা দাঁড়ানো মানুষের মতন, এবং তার চোখগুলো খুব লাল ছিল। তারপর জিনিসটা আমার দিকে ঘুরে তাকিয়ে আমার দিকে দাঁড়ালো এবং তখন জিনিসটাকে পুরো আমার সিলিং এর সমান লম্বা মনে হলো। এবং আমাদের এখানে বলে রাখতে চাই যে আমাদের বাসাটা একতলা ছিল এবং বাসাটা যুদ্ধের অনেক আগের, সো অন্য পুরনো বাসার মতোই আমাদের বাসার সিলিংও অনেক উঁচুতে ছিল। জিনিসটা আমার গলা চেপে ধরলো, আর আমি ভয়ে নাকি কি জন্য আমি জানি না, বাট মুভ করতে পারছিলাম না আমি ওই সময়টা। তখন আমি সূরা পড়তে শুরু করলাম এবং ঠিক ওই সময় আমার আপুর হাত আমার হাতে লাগে এবং আমাকে জিনিসটা ছেড়ে দিয়ে চলে যায়, অনেকটা বোবা ধরার মতো ব্যাপারটা আর কি। এবং আমি রুমের যে উইন্ডো খোলা থাকে এবং অলওয়েজ পাশেই অনেক মানে বড় একটা আম গাছ দেখা যায়, এবং আমি তখন আপুকে ডেকে রুমের লাইট অন করে দিলাম এবং লাইট অন করার পর আপু দেখে যে বুঝতে পারে যে আমি অনেক ভয় পেয়েছি সামহাউ। সো আমাকে আর কিছু না বলে জাস্ট সিচুয়েশনটা নর্মাল করার পর ঘুমোতে বলে।
ওই দিন রাতে আমি অনেকক্ষণ জেগে থাকি, পরে আজানের পর ঘুমাই। সো সকালে উঠে উঠতে আমার অনেক দেরি হয়। পরে আপু দুপুরের দিকে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, আমার গলায় অনেক ব্যথা ছিল আর কোনো হাতের ছাপ ছিল না, বাট লাল হয়েছিল জায়গাটা। এবং আমি আপুকে সব বলি এবং আসল ইন্টারেস্টিং কাহিনীটি এরপরে। আপু আমার কথা বিলিভ না করে না। আপু অনেক সাহসী আর আমি অনেক অল্পতেই ভয় পেয়ে যাই। ভাবতো যে এমনি হয়তো আমি কোনো স্বপ্ন টপ্ন দেখে ভয় পেয়েছি, বাট আপু আমার গলার লাল দাগটা দেখেছিল। আর আরো ইন্টারেস্টিং ব্যাপারটা সে ওই দিন যে সকালবেলা আম্মু আপুকে বলল যে রাত 3:30 দিকে আম্মুর ঘুম ভেঙে যায় একটা স্বপ্ন দেখে। আম্মু দেখে যে ওই রকম একটা লম্বা মোটা লোমশ একটা ফিগার সে রাতে আমাদের দিকে দাঁড়িয়ে আছে এবং হাত বাড়িয়ে আমার গলা চেপে ধরছে। তখন আম্মু জানালা দিয়ে পাশের বাসার আম গাছের ডাল ভেঙে আমাদের এদিকে জানালার দিকে ছুড়ে দেয় আর কি, এবং জানালার দিকে ভেঙে পিটিয়ে জানালার ওই দিক দিয়ে বের করে দেয়। এবং জিনিসটাকে এই স্বপ্নটা দেখার পরে আম্মুর ঘুম ভেঙে যায় এবং আম্মু আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটাও ঠিক আম্মুর যে ঘটনাটা সেই একই সময়ে ঘটে। এবং এই স্বপ্নটা দেখে আম্মুর ঘুম ভেঙে যাচ্ছে এবং একই সময় আমাদের সাথে এই ঘটনাটা ঘটলো। সো আপু পুরা মানে অবাক হয়ে যায় এবং আম্মুকে রাতে ব্যাপারটা তখনও সে কিছু বলেনি। এরপর আমাকে জিজ্ঞেস করে আমার ঘটনাটাও সেম। আপু আমাকে জাস্ট সব শোনার পরে জিজ্ঞেস করলো যে আমি কি আম্মুর সাথে এগুলো নিয়ে কোনো কথা বলেছি কিনা। এরপর আমাকে নিয়ে আম্মুর কাছে যায় এবং আম্মুকে জিজ্ঞেস করে যে আম্মু স্বপ্নের ব্যাপারটা বলেছে কিনা আমাকে। তখন আম্মু আপুকে ইশারা করে জানায় যে সামনে কেন বলছে বা ওর সামনে কেন বলছে, মানে আমি ভয় পেয়ে যাবো এরকম একটা ব্যাপার। এবং আপু আমাকে আমার কথা বিলিভ করে এবং আম্মুকে আমার ঘটনার কথা বলে। বাট আমি তখনও জানতাম না যে আম্মু এই স্বপ্ন দেখেছিল। আমাকে পরে আপু বলে যে আম্মু এই একই স্বপ্ন দেখেছিল। যাই হোক, ওইটা ছিল আমার লাইফের ফার্স্ট ঘটনা। তখন আমি স্কুলে পড়তাম, অনেক ভয় পেয়েছিলাম। পরে মানে এরকম আরো কিছু ঘটনা ঘটে, বাট ছোট ছোট কিছু ঘটনা আমাদের বাসায় হয়েছিল। এবং এখন ওই বাসাতে আমরা থাকি না, বাসাটা খালি আছে এবং আমাদের পুরনো জিনিস রাখা হয়েছে ওই বাসাটায়। তো প্রায়ই যাওয়া হয় ওইখানে। আর এখন কেমন যেন একটা ছমছমে একটা ভাব থাকে বাসাটার মধ্যে। তো এই ছিল ঘটনা এবং এই ঘটনাটা আমরা শোনালাম। আমরা একটা আংটির ঘটনা শুনবো ছোট্ট, এবং তারপর আমরা একটা ব্রেকে যাবো। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রথম যে আমাদের অতিথি তার কাছে। এবং আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন। এবং আপনার কাছে আমরা সবসময় অনেকেই শখ করে ডায়মন্ড রিং পরি। আসলে আমরা ডায়মন্ড যেরকম পছন্দ করি সবাইকে নাকি ডায়মন্ড স্যুট করে, রাইট? আমি কি ঠিক বললাম? জি, ঠিক বলেছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং এই ডায়মন্ডের যদি আবারও মানে অনেক সময় আপনি যেটা বলছেন আপনার ঘটনাটা অনেকটা এরকম যে আমার কোন একটা আংটি, কোন একটা জেইম আছে হয়তো সেটাতে, সেই আংটিটাও অন্য কেউ হয়তো ব্যবহার করেছিল, তারপর যদি আবার আমার কাছে আসে ততক্ষণে সেই আংটিটা পিওরিটি নষ্ট হয়ে যেতেও পারে, রাইট? তার মধ্যে ডেফিনেটলি এটার কিছু খারাপ কিছু র্যাডিক্যাল প্রভাব অবশ্যই থাকতে পারে। কেউ হয়তো এটা এমনও করতে পারে যে কিছু কুফরি কালাম বা ওই ধরনের কিছু জিনিস করার। তো ধন্যবাদ রাসেল ভাই আমাকে। আপনার আংটিটা তো আগে আপনাদের কাছে ছিল, পরে বাইরে গেছিল। জি, কারণ এটা 23rd of জুলাইতেই যেই মাধ্যম দিয়ে আমাকে দেওয়া হয়েছিল। তো আমি মূল ঘটনাতে এখন যাচ্ছি। তো আংটিটা প্রথমে পরার পরে মানে যেই সিমটমস গুলো হলো, বাসায় আসার পরে ফার্স্টেই আরেকটা ডায়মন্ডের রিং ওই রাতেই হারিয়ে গিয়েছিল। তারপরে সেফটি সিকিউরিটির কারণে আমি সেটা কয়েকদিন পরিনি। তো তারপরে হঠাৎ যখন একটা আংটি চলে গেল, এরপরে আমি কিছু আশ্চর্য রকম কিছু স্বপ্ন দেখা শুরু করলাম, যে প্যারানর্মাল যে স্বপ্নগুলো, যেগুলোর কোনো এখনো সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন নাই আমার কাছে।
তো সেই স্বপ্নগুলো এতই ভয়ঙ্কর যে বলার অপেক্ষা রাখে না। তো তখন আমি এক এরকম যে জেমের ডিল করতেন, তো ওনার কাছে, উনি সবসময় আজমির থেকে জেমটা মানতেন, তো আমি ওনাকে বিশ্বাস করে দিলাম যে আপনি এটা রাখেন, আমি সময় হলে পরে নিব। তো যখন ওটা দেওয়ার পরে আমি ইচ্ছা করে তখন বাসায় আন্টির ব্যাপারটা ওভাবে আর ডিসক্লোজ করিনি, কিন্তু বুঝতে পারছিলাম যে এটা আমার ফিজিক্যালি ফিট করছিল না, আরো কিছু খারাপ হচ্ছিল। তো মেইন যে ব্যাপারটা, ঠিক আজ থেকে 2 সপ্তাহ আগের ঘটনা বলি। তো সেখানে যখন আমি আমি দেশের বাড়ি গিয়েছিলাম, আসলাম, তো পরে যখন আমাকে খুব পিয়ার প্রেশার দিচ্ছিল যে আংটিটা কোথায়, তো আমি অনেক কষ্ট করে সেটা আবার যখন রিকালেক্ট করলাম, তো দেখলাম যে ওটার রংটা অলরেডি একটু পেল হয়ে গিয়েছিল। পেল হয়ে যাওয়ার পরে আমি তারপরেও আমার প্রথম কাজ ছিল যে আমি বাবার কাছে নিয়ে যাব। তো আংটিটা যখন আমি পাওয়া মাত্রই বাবার কাছে যাচ্ছিলাম, যাওয়ার পরেই আমাদের বিজনেস যে প্রেমিসিসে যাওয়ার পরে শুনলাম যে আব্বুর, আপনাদের জন্য এমপ্লয়ি খবরটা দেন যে আব্বুর নাকি সিভিয়ার একটু হার্ট অ্যাটাক করেছে, চেস্টে চরম পেইন। ওই মুহূর্তে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই যে এর আগে কখনো কিছু হয়নি, বাট জাস্ট এক্স্যাক্টলি আংটিটার পাওয়া মাত্রই ঘটনাটা ঘটার পরে তারপরে বাবাকে অ্যাম্বুলেন্সে উঠানো হয়। উঠিয়ে তখন ডাক্তার বলে যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার জন্য। তো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হচ্ছে রাসেল ভাই যে আমি আমার এই শর্ট লাইফে কখনো সামনে দিয়ে কখনো মানে মানুষ যে মারা যায় এই সিনটা কখনো আমার আমি দেখার সুযোগ হয়নি। দুর্ভাগ্য হয়নি, এত দুর্ভাগ্য আমার হয়নি এত ডিজাস্টারের পরেও। তারপরে যখন ওখানে নিয়ে শিফট করা হলো, এন্ড আমি অ্যাম্বুলেন্সে চলাকালীন, কারণ এই আংটিটার কারণে অনেক কার্স, অনেক আমার কাছে মনে হলো যে একটা অভিশপ্ত ব্যাপার হয়তো অলরেডি গ্রাস করে। মানে আপনি তো সন্দেহ করেছিলেন, তাই হলো যে আংটিটা প্রথমে আপনাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল প্রথম দিকে সৌভাগ্য এনেছিল, কিন্তু তারপরে যখন সিমটমস গুলো দেখলাম যে অন্য রিভার্সাল হওয়া শুরু করলো, মানে একের পর এক কিছু ভয়ঙ্কর কিছু লুসিড ড্রিম বা যে স্বপ্নগুলো আমি দেখতে চাইনি এমন কিছু স্বপ্ন দেখা শুরু করলাম। তো ওই মুহূর্তে আমি ভাবলাম যে হয়তো এটা আপাতত আমি আমার জন্য সুটেবল না, দেখি আমি সেফ জায়গায় দিয়ে রাখলাম। ফাইন। আপনার এটা এই যে আংটিটা হাতে পাওয়ার কয়েকদিনের মধ্যে থেকে আপনার লাইফের এরকম মানে নেগেটিভ ঘটনাগুলো ঘটতে শুরু করলো? ঠিক 7 থেকে 14 দিনের মাথায় এই ঘটনাগুলো। এগুলো একেবারে আপনার লাইফে নতুন, একদম সম্পূর্ণ নতুন। হ্যাঁ, কারণ যেগুলো ঘটনাগুলো দেখছিলাম মানে এগুলোর সাথে আগের কোনো, কারণ এর আগের পর্যন্ত ভালো ছিল। কারণ আমি যখন আমার একটা গ্রিন কালারের সেটা নামটা আমার এখন মনে আসছে না, মুনস্টোনও ঠিক না, তবে এমারাল্ড পাথরটা আমার জন্য সুটেবল ছিল, কিন্তু সেটা যে কোনো কারণে আমাকে খুলে রাখতে হয়েছে। তো যখন এই আংটিটা পাওয়ার পরে আমার বাবা যেহেতু বলছিল যে আমিও এখানে একটা ছোট্ট স্টোরি বলে নেই, এরকম বাবারও আমার এরকম ইয়াংকালে একবার একটা আংটি একজনকে দিয়ে দেওয়ার পরে সেটা আবার 3 দিন ঘোরার পরে আবার আমার দাদিকে দিয়ে দিয়েছিল। তারপরেও কিছু ফ্যামিলিতে এরকম প্রবলেম হয়েছে। তো সেই কার্মিক প্রসেসটাই হয়তো আমার উপর দিয়ে এত বছর পর আসলো, যেটা আমি জানতামও না। তো তখন যখন আমি আংটিটা দেওয়ার পর আমি ডক্টরকে খালি বললাম যে একটু আব্বুকে পরিয়ে দিতে, যে কোনো কারণে যদি সে তার ব্রিদিং এর সমস্যা যাতে না হয়। তো ওই রাতে রাসেল ভাই আমি সারা রাত হসপিটালের ফ্লোরে শুয়েছিলাম। আমি এতই ভয় পেয়ে গেছিলাম, হয়তো কানতে, আর কিছু মানুষ আমাকে অনেক সমবেদনা দিচ্ছিল প্র্যাকটিক্যালি। তো তখন আমি একবারই বললাম যে যদি কোনোভাবে যদি আমি মানে ইনকেস মারাও যেতাম, তার ইন রিটার্ন যদি আমার বাবা বেঁচে থাকতো তাও
মানে সেরকম একটা সিচুয়েশনে ওই থার্সডে নাইট চলে গিয়েছিল। এন্ড সেখান থেকে তারপরে আমি চিন্তা করলাম যে না, এখন আরেকটু এটাকে হয়তো কিছু এটার কুফরি কালাম বা কোনো খারাপ র্যাডিক্যাল প্রভাবগুলো আছে, সেটা আমি আরেকজনকে দিলাম যে এটার পরীক্ষা নিরীক্ষা করে। মানে আংটিটা এখন আপনার কাছে নাই, আপনি পাঠিয়েছেন? আমি দিয়েছি পিউরিফাই করার জন্য, যেটা ঠিক হয়ে আসলে আমি সেটা দিই। এটাই ছিল আমার কথা। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরাও দোয়া করি যে আপনাদের যে খারাপ প্রভাবটা আপনি মনে করছেন সেটা কেটে যাক। যাই হোক, আমরা কি বিরতিতে যাবো না, ঘটনা শুনবো একটা? আমরা একটা ছোট্ট আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপর একটা বিরতি, এবং তারপরে আমরা ফিরে আসবো আমাদের অতিথি নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো, আসসালাম। জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, কারণ সবসময় ভালো দলে। তো আমি আসলে ইংল্যান্ডের লন্ডনে আছি, তো আমার পক্ষে আসলে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করাটা পসিবল না আমার পক্ষে। তো আমার লাইফে যে ঘটনাটা ঘটে গেছে সেটা ব্যাপারে শেয়ার করতে যাচ্ছিলাম। তো ঘটনা স্টার্ট করছি। তাই আপনারা হয়তো অনেকেই জানেন যে লন্ডন ইজ কল্ড দ্য সিটি অফ আন্ডারগ্রাউন্ড। এখানে এত বেশি ট্রেন স্টেশন প্লাস ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রেন লাইন আছে যে মানে পুরা আন্ডারগ্রাউন্ড যতটুকু বলা যায় পুরোটাই আন্ডারগ্রাউন্ড দিয়ে কভার করা। কজ যারা লন্ডন সিটিতে আছেন বা সিটির আশেপাশে আছেন তারা জানেন যে মানে সিটিটা কতটা মানে রোড গুলো কত বেশি কনজেস্টেড। সো পিক আওয়ারে এত লার্জ কাইন্ড অফ অ্যামাউন্ট অফ পপুলেশন মানে ট্রাভেল করা ইজ কোয়াইট হার্ড উইদাউট দ্য আন্ডারগ্রাউন্ড। তো অ্যাজ এ স্টুডেন্ট এবং আমি জবও করি, সো আন্ডারগ্রাউন্ড ইউজ করা আমার জন্য মানে খুব ইউজুয়াল একটা টপিক। তো মোটামুটি গত 3 বছরে কোনো প্রবলেম হয় নাই। আমি যে এটা থাকি এটার নাম বার্নডক। এটা নর্দার্ন লাইনের একদম শেষের দিকে, নর্থ সাইডে, নর্থ লন্ডনের দিকে। তো জোন 4 এ পড়ছে। তো যেটা ঘটনা, আমি কাজ করি ওয়াটারলুতে। তো ওয়াটারলু থেকে আমার বাসা মোটামুটি 46 মিনিটস বাই ট্রেন। তো আমি রেস্টুরেন্টে কাজ করি, সো এই জন্য দেখা যায় ম্যাক্সিমাম দিন আমার ক্লোজ করতে করতে একটু লেট হয়ে যায়। তো যদি আমার ক্লোজিং করে ওই দিন আমার মোটামুটি 12টা, 12:30, 1টা বেজে যায় সব কাস্টমার গিয়ে তারপরে সবকিছু সেট আপ করতে করতে। তো আমি ঘটনায় চলে যাই। তো যেদিনের ঘটনা ওই দিন ছিল সানডে। তো সানডে নাইটে ট্রেনগুলো একটু আগে ক্লোজ হয়ে যায়, মানে স্টেশন গুলো আগে ক্লোজ হয়ে যায়। বিকজ সানডেতে সবকিছু অফ থাকে, প্যাসেঞ্জার ওরকম থাকে না। তো আমি যথারীতি কাজ শেষ করছি ওই দিন মোস্ট প্রবলি 11:30টার সময়, 11:30টার সময় কাজ শেষ করে এরপর আমি যখন ওয়াটারলু স্টেশন থেকে ট্রেনে উঠি না, আমি কাজ করি তখন অলমোস্ট 12টা সামথিং। তো ওইটা ছিল মোটামুটি লাস্ট ট্রেন বা তার আগের ট্রেন, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। কজ আমার এখানে যেতে যেতে দেখা যায় সবগুলা ট্রেন লাস্ট পর্যন্ত যায় না, কিছু ট্রেন আগেই থেমে যায়। তো যেটা হয়েছে সেটা মানে ওই দিন যেটা হয়েছে যে আমি ট্রেনে উঠলে আমার স্টপেজ পর্যন্ত যেতে যেতে দেখা যায় আমি সবসময় পাই না। সানডেতে এমনি কোয়াইট, সো আরো পাওয়া যায় না। সেন্ট্রাল লন্ডনে হয়তো একটু বিজি থাকে যখন আমি ওয়াটারলু থেকে উঠি, তখন হয়তো বাটারে যে প্যাসেঞ্জার থাকে রাতের বেলা শেষের দিকে ট্রেনগুলোতে। তো বার্নডক যাওয়ার 2 স্টপেজ আগে মোস্ট প্রবলি, হ্যাঁ। তো ওই দিনের ঘটনা। তো আমি দেখলাম যে আমি একদম বসেছিলাম ফার্স্টের দিকের বগিতে, মানে মানে ড্রাইভারের ঠিক পিছনে বগিটাতে। তো ওই দিন যেটা হলো যে 2 স্টপেজ আগে থেকে আমার গ্যারেজে কোনো প্যাসেঞ্জার নেই, আমি ছাড়া, আমি একা বসা। তো ও ভালো কথা, তার আগের দিন হ্যালোউইনের রাত ছিল। মানে এই জিনিসটা উল্লেখ করো কেন করছি, মানে একটু পরে শুনলে বুঝতে পারবেন। তো যেটা হলো যে আমি পরে ইতে গেলাম, ওই 2 স্টপেজ পরে আমার গ্যারেজে কোনো প্যাসেঞ্জার নেই। তো আমি বসে আছি, হঠাৎ করে দেখলাম ট্রেনের লাইট গুলো চলে গেল। ট্রেনের লাইট গুলো চলে যায়, মাঝে মধ্যে দেখা যায় যে হঠাৎ করে গেলে 1 সেকেন্ডের জন্য চলে যাবে। ওই দিন গেল 3 সেকেন্ডের মতো থাকলো, মানে পুরা ডাক, এরকম হয় না নর্মালি। আর ট্রেন টানা লেগে চলতে যাচ্ছিল। তখন যেটা হলো যে ট্রেন টানা লেগে যাওয়ার সময়, ক্যারি করার সময় আমি খেয়াল করলাম যে 3 সেকেন্ডের মধ্যে লাইট অফ হয়ে গেছে। 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পর যখন লাইটটা আসলো তখন আমি সেদিকে অবাক হলাম। মানে আই ওয়াজ রিয়েলি লিটারালি শকড যে আমি কি বলবো। আমার ঠিক অপোজিটে, মানে 2 সাইডে বসার মতো জায়গা আছে, আমার ঠিক অপোজিটে একটা চাইনিজ লোক বসে আছে। এবং চাইনিজ লোক বসে আছে এবং সিম্পলি বসে আছে। আর চোখে চশমা ছিল, মানে লাইট আসার পরে যা দেখলাম, মানে কেন শখ, কারণ হচ্ছে কি
একটা তো ছিল না, ট্রেন আন্ডারগ্রাউন্ডে দিয়ে যাচ্ছে, মানে কোন স্টপেজে থামেও নেই। কোথেকে লোকটা আসলো, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। তো তারপর যেটা হলো যে যাই হোক আমি কিছু বলছি না, আমি মোবাইলে দিয়ে কনসেন্ট্রেট করার ট্রাই করলাম। তো আন্ডারগ্রাউন্ডে মোবাইলে নেটওয়ার্ক থাকে না, চেঞ্জ করার ট্রাই করছি, তার মতো বসে আছে। তো পরের স্টপেজে রাস্তা করে নেমে গেল। এরপরের স্টপেজ হচ্ছে আমার স্টপ। তো আমি যথারীতি মানে যথেষ্ট প্যানিক, তখনও ট্রেনে কেউ উঠে নাই, অত রাত থেকে উঠেও না, সবাই নামে আর যেহেতু লাস্ট ট্রেন বা তার আগের ট্রেন বানটুক আসার পরে আমি যখন নামলাম স্টেশন থেকে, তখন দেখলাম যে মানে কাইন্ড অফ যে স্টেশনটা মনে হচ্ছে আমার কাছে একটু পুরনো। কেন পুরনো? কারণ আমি প্রতিদিন এই স্টেশন ট্রাভেল করি, ইন্টেরিয়ারটা একটু অচেনা লাগতেছে। গুলা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ওকে ফাইন, একটু মনে হচ্ছে ব্যাকডেটেড, মানে হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে। আমি মনে করলাম যে আমি টায়ার্ড আছি, কোনো কারণে একটু আগে প্যানিক হয়েছি, এই জন্য মনে হয় দেখতেছি। যাই হোক আমি স্টেশন থেকে বের হলাম যথারীতি। স্টেশন থেকে বের হলে যেটা হয় যে স্টেশন থেকে বের হয়ে স্টেশনের অপোজিট একটা পাব, একটা অফ লাইসেন্স। আমি সবসময় অফ লাইসেন্স থেকে হয়তো বা জুস বা হয়তো বাসার জন্য ব্রেড বা যেগুলো নিই। তো আমি দিনের ব্যাপার আমি স্টেশন থেকে যখন বের হলাম, ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন, আমি দেখলাম যে সেই চাইনিজ লোকটা বাইরে দাঁড়ানো, ওই ঠিক রাস্তার অপোজিট পাবের এখানে দাঁড়ানো। এই পাবের আশেপাশে কিছু নাই, ওই অফ লাইসেন্সটাও নাই, এবং মানে যেখানে পিচ ঢালা রাস্তা থাকার কথা, যেখানে বাস স্টপেজ থাকার কথা, সেখানে থকথকে কাদা। মনে হচ্ছে যে আমি কোনো গ্রামে চলে এসেছি, সেখান থেকে বের হয়ে মনে হচ্ছে আমি কোনো গ্রামে চলে এসেছি, সেরকম। এখন আমি কোথায় যাবো, কোন দিক দিয়ে বাসায় যাবো, কোথাও এখান থেকে বাস নিতে হবে, বাস নিয়ে বাসায় যেতে হবে। আই ওয়াজ কমপ্লিটলি শক যে আমি কিভাবে বাসটা নিবো, বাসও পাচ্ছি না, তো কাদা মাটি। এখন আমি কোন দিকে যাবো তাও বুঝতে পারতেছি না। ওই লোকটা দাঁড়ায়। আর মজার ব্যাপার হচ্ছে যখন আমি ট্রেনে উঠি তখন ওয়েদার পুরো ক্লিয়ার, পরের 2 দিন কোনো রেন নাই। থেকে বেরোই তখন বৃষ্টি করতেছিল, থপথপে কাদা। আমার এক পা অলরেডি আমি মানে না খেয়াল করে খাড়া দিয়ে ফেলছি, সো প্যান্ট ওয়াজ ডার্টি। এন্ড দেন আমি যেটা হলো, আমি আবার স্টেশনে ঢুকতে যাবো, তখন যেটা দেখে স্টেশনে দরজা অফ করে দিছে, স্টেশনে ঢোকারও কোনো ওয়ে নেই। আমি ওখানে দাঁড়ায় থাকলাম। একটা সময় জানি লোকটা রাস্তা ক্রস করে আমাদের আসা শুরু করলো। তো আসা শুরু করতে করতে আমি এখন দৌড় দিব না কি করবো আমি বুঝতে পারতেছি না। তো বুঝাইলে সে আমার সামনে এসে এক গালা হাসি দিল, হাসিতে আমাকে বলবো যে ওয়েলকাম টু মাই এজ। What the heck he's saying? And আমি তখন ওকে বললাম যে what do you mean by that? And he just laughed and said to me, you will understand. তারপর সে আস্তে আস্তে সম্ভবত ডানের দিকে চলে গেল। এত ভালো মতো খেয়াল নাই, সো মাচ ইন শক দ্যাট। এন্ড দেন যেটা হলো, আমি সুরা পড়তে পামের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা সময় দেখলাম যে আমি আমাদের লন্ডনে কোনো সময় স্ট্রিটে লাইটের অভাব হয় না, এটা সবাই জানে। Literally there was no light, there was nothing, there were just some pubs around. কোনায় পুরান আমলের পাবগুলো যেরকম থাকে কাইন্ড অফ ওরকম আমার কাছে মনে হচ্ছিল যে আমি 18th সেঞ্চুরি বা 17th সেঞ্চুরিতে কোনোভাবে চলে আসছি। এরকম অবস্থা দিয়ে সপ্তাহ একবার চিন্তা করতেছিলাম, আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে কি হচ্ছে আমার সাথে। তো হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমি একটা দোকানের মতো দেখলাম। দোকানটা নর্মালি ভেজি ফুড বা এই টাইপের কিছু বিক্রি করে, হয়তো বা দিনের বেলা, তখন বন্ধ ছিল। তো ওটা নিচে গিয়ে দাঁড়ালাম, বিকজ ইট ওয়াজ রেইনিং এন্ড আই ওয়াজ গেটিং ওয়েট। তো এখন আমি আসলে কোনো রাস্তা বুঝতে পারতেছি না, জানি কিভাবে কি করবো। মোবাইল বের করলাম পকেট থেকে, মোবাইলেও কোনো সিগন্যাল নাই, জানি জিপিএস ইউজ করবো যে অ্যাকচুয়ালি আমি কোথায় আছি। মোবাইলে কোনো সিগন্যাল নাই, কোনো সার্ভিস। কাউকে ফোন দিব সেটাও পারতেছি না। এভাবে কতক্ষণ গেছে আমার মনে নাই। হঠাৎ করে দেখলাম যে কাগজ গেটিং ক্লিয়ার এন্ড একটা লোক আসতেছে অন্য দিক থেকে। আমি জিজ্ঞেস করলাম যে ক্যান আই ইউজ ইউর ফোন, আই নিড টু
call someone and then he was just আমার দিকে আমাকে তাকায় থাকলো যে মানে ক্রেজি কিছু বলে ফেলছি, আমাকে বলতেছে যে ফোন ইউজ করবা, তুমি ফোন ইউজ করবা, তো আমার কাছে ফোন কিভাবে যাও, তুমি বুথে যাও, কাইন্ড অফ সে এমন ভাবে প্রেটেন্ড করতেছে যেতে মানে মোবাইল বা ফোন কি জিনিস বা সেলফোন কি জিনিস জানেন না। At that time I was really in pain, like কি হচ্ছে আমার সাথে। তো এরপর লিটারালি সত্যি কথা বলতে মানে আমি ওইখানে মনে নেই কতক্ষণ হাসছি, হাঁটতে হাঁটতে আমার একটা সময় খেয়াল হলো যে আমি একটা কোনো একটা গার্ডেন টাইপের কোনো কিছুর পাশে দিয়ে হাঁটতেছি। Then I really find out the worst nightmare যে it was maybe a cemetery or something like that, যেটা কিনা আমি বারান্দোকে অলমোস্ট 3.5 বছর ধরে থাকি। সো আমি বারান্দোকের আশেপাশে মানে আমার বাসার আশেপাশে স্টেশনের আশেপাশে কোনো সিমেট্রি নাই। এই সিমেট্রি কোথেকে আসলে আমি তাও বলতে পারবো না, বাট এইখানেও একই ঘটনা, মানে ভয়ে আত্মা শুকা যাওয়ার মতো অবস্থা। কজ ওই সিমেট্রির ঠিক গেটের ওই পারেই ওই চাইনিজ লোকটা, মানে আর সিমেট্রিতে কোনো নাই, আলো নাই, বাট হঠাৎ করে যখন বিজলি চমকাইলো, যখন মানে আকাশে লাইটিং হইলো, আমি তখন দেখলাম চাইনিজ লোকটাকে এবং সাথে সাথে সবকিছু ডার্ক। এরপরে আই ডোন্ট নো এনিথিং। এরপরে যখন আমার ঘুম ভাঙলো তখন আমি দেখলাম ওই হসপিটালে, হসপিটাল লোকালের ওখানে। তো কাইন্ড অফ পরে আমি যেটা জানতে পারলাম যে আমার এক ফ্রেন্ড, ও আমার ফোন ছিল, আমার রুমমেট, ও খুঁজে পাচ্ছিল না, আমাকে রিচ করতে পারছিল না। পরে ইন দ্য মর্নিং 5:30 সে আমাকে রিচ করতে পারছে, বাট আমি নাকি একটা দোকানের সামনে পড়েছিলাম। পরে আমি যেটা শুনছি ফোনের কাছ থেকে, কেউ একজন আমার ফোন রিসিভ করছে, ফোন রিসিভ করে ওর কাছ থেকে কনফার্ম হয়, পরে ও আমাকে এসে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে। আমি জানি না এরকম আসলে কেন হয়েছে, বাট এক্সপ্লেনেশন কি। স্টিল আমি মাঝে মধ্যে রাতের বেলা নাইটমেয়ার দেখি যে ওই চাইনিজ লোকটা, ওই ট্রেন, ওই সিমেট্রি। আমি জানি না এই ঘটনার লিঙ্ক কি বা কোত্থেকে আসছে। সো থ্যাংকস টু অল, বাই বাই। Booth FM, the night comes alive with grabbing phone. That's right. The night comes alive with grabbing phone. শুনছেন সবসময় 48.0 FM এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার কাছে এই মুহূর্তে আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি একটু পড়তে চাই এবং এই ঘটনাটি লিখেছেন আমাদেরকে নওশিন, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। এবার রাসেল ভাই, আমি নওশিন, উত্তরা থেকে। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব তা আমার নিজের এক্সপেরিয়েন্স করা একটা ঘটনা। ঘটনাটি ঘটে কিছুদিন আগে আমার নানু বাড়িতে, খালামণির বাসায়। আমি এর আগে ভূত এফএমে আমার কাজিন রোজার একটি ঘটনা শেয়ার করেছিলাম, সেটা প্লেও করা হয়েছিল আমার ঘটনাটি ওকে কেন্দ্র করেই। এবার চাঁদ রাতে আমার নানু বাড়ি যে আমরা যাই ঈদ করতে, 3 তলায় খালামণির বাসা। আমরা ওখানে গেলে সব সময় ওই বাসাতেই থাকি, সেটা 3 তলায়। সামনে বড় ছাদ এবং অনেকগুলো পুরনো বাড়ি এটা মানে ওই এলাকায়, এবং নামটা বলছি না, কিন্তু গাজীপুরেরই কোনো একটা জায়গায়। ওদিন সারাদিন আম্মুর সাথে শপিং করে নানু বাড়িতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। খুব ক্লান্ত থাকায় তাড়াতাড়ি শুয়ে পড়ি। বিছানাটা বেশ বড় বলে আমরা 4 জন একসাথে ওই বিছানায় ঘুমাই, আমি, আমার আম্মু, খালামণি আর ছোট্ট রোজা। ঘটনাটি ঘটলো ওদিন রাতেই, রাত 3টা কি 4টা। আমার মাথার কাছে একটা জানালা ছিল, আমি স্পষ্ট কোনো কিছুর আওয়াজ পেলাম সেই জানালার কাছে। শব্দটা ঠিক এমন যেন কোনো চামচিকা আটকে গেলে যেমন চি চি করে একটা শব্দ হবে, সেরকম। আমি আম্মুকে ডাকলাম, আম্মু তখনই আওয়াজটা শুনতে গেলে আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমি কোনো ব্যাখ্যা পেলাম না, আওয়াজটা অসম্ভব ভয়ের ছিল। এরপর 2-3 দিন কোনো প্রবলেম হয় নাই। আমরা 6 দিনের জন্য গিয়েছিলাম। আমার সাথে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল 5ম দিন ফজরের আজানের আগে, অর্থাৎ রাতে আমার ঘুম ভেঙে যায় আওয়াজে। যেহেতু আমার ঘুম খুব পাতলা, অল্প আওয়াজেই ঘুম ভেঙে যায়। এবারে আওয়াজটা অদ্ভুত, আমি স্পষ্ট শুনতে পেলাম আমার বোন রোজা থপ থপ করে হাঁটছে ঘরের এ পাশ থেকে ও পাশ। আমি পুরো ঘরটায় তাকিয়ে রোজাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু রোজা নেই, এবং রোজার হাঁটার শব্দ কিন্তু কোথাও পাচ্ছি না। ওর প্রোগ্রেস যেহেতু বয়সের তুলনায় কম, তাই ওকে এখনো স্বাভাবিকভাবে ও হাঁটতে পারে না। সে হাঁটলে থপ
থপ আওয়াজ হয়। ওর হাঁটার আওয়াজ আলাদা বলেই আমার চিনতে কোনো অসুবিধা হচ্ছিল না। আমি যেহেতু খালামণি এবং আম্মুর মাঝে শুয়েছিলাম, তাই রোজা বিছানায় আছে কিনা বুঝতে পারছিলাম না, উঠে দেখবো সেই সাহসও পাচ্ছিলাম না। আমি কোনোভাবে খালামণিকে ডেকে জিজ্ঞেস করলাম, রোজা কি বিছানায় আছে? তার উত্তর পাওয়ায় পর আমার ভয় যেন আরো জাকিয়ে তোলো। সে বলল, হ্যাঁ, রোজা তো পাশেই ঘুমাচ্ছে। আমি তাকে বলার সাহস পেলাম না আমি কি ফিল করছি। ফজরের আজানের সময় স্বাভাবিক হয়ে গেল সবকিছু। সকালে উঠেই আমি সবার সাথে ব্যাপারটা শেয়ার করি। আম্মু শুনে সেও এর আগে 2বার এক্সপিরিয়েন্স করেছে এই একই রকম ঘটনা, এবং এমনই এক রাতে আম্মু জানালায় টোকা দেওয়ার আওয়াজ পায় 3বার, এবং মাঝ রাতে সেটা, এবং জানালার ওপাশে কোনো কার্নিশ নেই যেখানে, এবং নেই যেখানে দাঁড়িয়ে কেউ এটা করতে পারে। এবং আগেই এখানে উল্লেখ করা হয়েছে যে বাসাটা 3 তলায়। অন্যদিন আম্মুর পায়ে খামচি দেয় একবার, যেটা স্পষ্ট আম্মু টের পায়। যেহেতু আমি ব্যাপারগুলো শেয়ার করেছি, সেও সেগুলো বলল। ওদিন আমরা চলে আসি। রোজার ওপর খুব খারাপ জিনের আসর আছে, এবং এগুলো তারই করা। বাড়িটা হুজুর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছিল, বাঁধিয়ে দিয়ে গিয়েছিল হুজুর, কিন্তু তা হয়নি। কারণ বাঁধাতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। কারণ বাড়ি বাঁধাতে হলে সম্পূর্ণ বাড়ি বাঁধাতে হবে, এবং আরো কিছু রিচুয়াল আছে যেটা ফলো করতে হবে, কিন্তু সেটা ফলো করা হয়নি। রোজার প্রোগ্রেস অনেকটা এসব কারণে আটকে গেছে, এবং আমাদের অনেক পীর হুজুর ধরেও কোনো লাভ হচ্ছে না। আমার নানু বাড়ি পুরোটাই হন্টেড। আরো অনেক কাহিনী আছে যেগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব, এবং এইটাই ছিল ঘটনা। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আপনার চমৎকার এই ঘটনাটির জন্য। এবং আমাদের নেক্সট যে অতিথি, তার কাছে আমরা যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন, তারপর আমরা ঘটনাটা শুনি। আমি জয়, এসেছি ধানমন্ডি থেকে। হসপিটালের নামটা কি বলা দরকার আছে? না, হসপিটালের নাম ডেফিনেটলি বলবেন না। আচ্ছা, এখন আমি যে ঘটনাটি শেয়ার করছি এটি আমাদের ঢাকারই একটি হসপিটাল। তো আমি কিছুদিন আগে আমার একটা কাজে আমি হসপিটালে গিয়েছিলাম। তো আমার কাজ শেষ করে আমি কৌতূহলবশত হসপিটালের পেছনে যে বর্গটি রয়েছে আমি সেখানে যাই, এবং সেখানে গিয়ে এক চাচার সাথে আমার পরিচয় হয়। তো চাচা আমার সাথে একটি ঘটনা শেয়ার করেন। সেই ঘটনাটি হচ্ছে এমন যে তার সাথে ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 13 বছর আগে। তো চাচা 13 বছর আগে ঘটেছিল। তো চাচা তখন নাইট শিফটে ডিউটি করতেন। তো যখন নাইট শিফটে ডিউটি করতেন, আর যে লাশগুলো প্রাথমিক অবস্থায় আনা হতো, লাশগুলো রাসেল ভাই মর্গের বারান্দায় রাখা হতো। তো তেমনই একদিন রাত আনুমানিক 9টার দিকে একটা লাশ আনা হলো, এবং লাশটি বারান্দাতে রাখা হলো। তো তার বর্ণনা অনুযায়ী এরকম ছিল যে লাশটা ছিল একটা বৃদ্ধ মহিলার লাশ, এবং প্রায় মাথা মুখ থেতলানো রক্ত মাখা লাশটি পায়। তো পুলিশ আসলো, রিপোর্ট লিখলো, এবং যাওয়ার সময় বলে গেল যে আমরা লাশটি যেভাবে রেখে যাচ্ছি, লাশটা যেন এভাবেই থাকে, এতে যেন কেউ হাত না লাগায়। তো এভাবে লাশটি পড়ে রইল। চাচা এভাবেই পাহারা দিচ্ছিলেন, কখনো দাঁড়িয়ে কখনো বসে হেঁটে পাহারা দিচ্ছিলেন। তো এমন করতে করতে প্রায় রাত আনুমানিক 1টা বেজে যায়। তো চাচা চিন্তা করে যে তিনি একটু ছোট করে ঘুমিয়ে নেবেন আর কি। তো যখন তিনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে একটা বৃদ্ধ লোক এসে সেখানে হাজির হয়, এবং তিনি বারান্দায় শোয়ানো লাশটিকে দেখে বলতে লাগে যে এই লাশটি হচ্ছে আমার স্ত্রী, তাকে আমার কাছে ফেরত দাও, আমি তাকে নিতে এসেছি। তখন চাচা বলে যে আপনি কে বা আপনি যেই হন, আমার কিছুই করা সম্ভব না, লাশটি ধরা যাবে না, হাত দেওয়া নিষেধ আছে আর কি। তো এক পর্যায়ে চাচার সাথে তার অনেক ধরনের কথা কাটাকাটি হয়। তো বৃদ্ধ লোকটি বলে যে, তখন বৃদ্ধ লোকটি হঠাৎ নাম ধরে ডাকতে থাকে যে সুফিয়া সুফিয়া, এমন ভাবে ডাকতে থাকে। আসলে চাচা এটা ভাবতেও পারেনি। যখন বৃদ্ধ লোকটি সুফিয়া বলে ডাকছিল, ঠিক তখনই রাসেল ভাই মর্গের ভেতর থেকে লাইক ধূপ ধূপ এমন টাইপের একটা সাউন্ড হতে থাকে। তো তিনি আসলে এই শব্দটা স্পষ্টই শোনেন, এবং চাচা ওই বৃদ্ধ লোকটি আবারও একইভাবে ডাকার সাথে সাথে সেই সাউন্ডটি আবারও হয়, এবং চাচা এটা স্পষ্টভাবেই শোনেন। তো রাসেল ভাই বুঝতে পারে না চাচা কি করবেন। তো চাচা বলে যে কোথায় আপনার স্ত্রী? তখন বৃদ্ধ লোকটি বলে যে ওই মর্গের ভেতরে।
তখন চাচা মনে করে যে লোকটা হয়তো পাগল, কারণ সে একবার বলছে যে মর্গের ভেতরে তার স্ত্রী, আবার একবার বলছে যে বারান্দায় রাখা লাশটি তার স্ত্রী। তো চাচা প্রায় রেগে যান এবং একটা পর্যায়ে প্রায় লোকটাকে ধাক্কাতে মর্গের সীমানা বাইরে পর্যন্ত দিয়ে আসেন আর কি। তো যাই হোক, চাচা আবারও আসেন, আবারও তার জায়গাতে এসে দাঁড়ান এবং তিনি একটা বিষয় তার কাছে খটকা লাগে যে বারান্দায় লাশটা রাখা ছিল সোজা অবস্থায়, সেটা জাস্ট একটু কাত হয়ে আছে। তো চাচা একটু অবাক, যতটা তার স্পষ্ট মনে আছে যে লাশটা সোজা অবস্থায় রাখা ছিল। তো চাচা কিছু না ভেবে কাছে গিয়ে লাশটা সোজা করে দেন। ঠিক সেই মুহূর্তে মর্গের ভেতর থেকে আবারও একই সাউন্ড। তো চাচা আসলে খুবই অবাক হন যে একই সাউন্ড, এর ভেতরে আসলে কি হচ্ছে, ভেতরে সাধারণ মানুষ যাওয়ার কথা না। তো চাচা আসলে সিদ্ধান্ত নেন ভেতরে যাবেন এবং সেটা কি সেটা তিনি দেখবেন। তো মর্গের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। তিনি দেখেন মর্গের এক কোনায় সবচেয়ে পুরনো যে লরিটা রয়েছে, লাশ রাখার লরিটা, যেটাতে এখন আর লাশ রাখা হয় না, প্রায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, সেই লরিটার ভেতর থেকে শব্দ হচ্ছে এবং তার কাছে মনে হলো যে ওটার ভেতরে কিছু একটা আছে যেটা বের হওয়ার জন্য ভেতর থেকে জোরে জোরে আঘাত করছে। তো তিনি আসলে খুবই অবাক হন, কারণ ভেতর তো এখন অনেকদিন যাবত লাশ রাখা হচ্ছে না, তাহলে ভেতরের কি? তিনি তখন আসলে রাসেল ভাই ভয় না পেয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি এটা কাছে যাবেন এবং খুলে দেখবেন। তো তিনি লরিটার কাছে যান এবং লরিটা টেনে রাসেল ভাই খুলে ফেলেন। এরপরে রাসেল ভাই তিনি আসলে যা দেখেন তা আসলে এতটাই অদ্ভুত আর ভয় ছিল যে তিনি দেখেন ওই মহিলার মাথা মুখ থেতলে যাওয়া রক্তমাখা লাশটি লরিটার ভেতরে, যে লাশটি পুলিশ বেশ কয়েক ঘন্টা আগে মর্গে নিয়ে আসে এবং বারান্দায় রেখে চলে যায়, এবং তিনি নিজেও একটু আগে লাশটিকে সোজা করে রেখে এসেছে সেই লাশটি লরির ভেতরে। তো চাচা এটা দেখার পর আসলে ঠিক বুঝতে পারে না তখন কি করবে। আর এর চেয়ে আরেকটা বিষয় হচ্ছে কি, ওই লাশটি মুভ করছে, তার হাত দুটো উপরে তোলার চেষ্টা করছে। এটা দেখার পর চাচা আসলে এতটা আতঙ্ক আর এতটা ভয় পায় যে তখন সে না বুঝতে পেরে সেইখান থেকে একটা দৌড় দেয় রাসেল ভাই, এক দৌড়ে মর্গ থেকে বের হয়ে যায়। তো রাসেল ভাই এরপর একটা ছোট ঘটনা আছে যে ওই হসপিটালেই চাচা অসুস্থ অবস্থায় পড়েছিল আর কি। তো চাচা পরে জানতে পেরেছিল যে ওই লাশটি, বৃদ্ধ মহিলা লাশটি যে আত্মীয় স্বজন ছিল সকালে তারা এসে লাশটিকে নিয়ে যায় চিনতে পেরে, এবং ওই লাশটির নামও ছিল সুফিয়া। তো চাচা একটু অবাক হয়ে বলে যে কেন, ওনার স্বামী কি নিতে আসছিল? তখন তিনি জানতে পারে যে ওই একই দিনে ওনার স্বামীও নাকি মারা যায়। এটাই রাসেল ভাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং চলে যাচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। হাই লিসেনার্স, আই এম সুদীপ ফ্রম আগারগা। তো আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা মূলত আমার না, আমাকে আমার এক বড় ভাইয়ের বলা। তিনি আগে আমাদের এলাকায় থাকতেন, এখন তিনি সুইডেনে থাকেন। তো তিনি আমার বড় ভাইয়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট, সেখানের বাজারেই। তো তিনি প্রতি উইকেন্ডেই স্কুল শেষ করে স্কুলের দিনগুলোয় তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন। বাসা হতে মহাখালী হতে সোজা ময়মনসিংহের হালুয়াঘাট। তার যেতে যেতে প্রায় 5-6 ঘন্টার মতো লেগে যেত। তো একবার এক উইকেন্ডে তিনি এভাবে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বাড়িতে। তো যথারীতি তিনি বাসে উঠলেন। 5-6 ঘন্টার মতো লাগলো। রাত 12টা 12:30 বেজে গিয়েছিল। তো এই সময়টা তিনি বাজারে নামলেন। নামার পর তিনি আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে একটি শ্মশান ঘাট পড়ে। তো তিনি সেটাকে ক্রস করলেন। অনেকদিন পর মা বাবার সাথে দেখা হবে তাই ভেবে তার মনে এই সমস্ত কিছুই আসে নাই। তো তিনি যথারীতি বাড়ির উদ্দেশ্যে বাড়ির জন্য অগ্রসর হলেন। পথিমধ্যে তার একজন ছেলেবেলার বন্ধুর সাথে তার দেখা হলো, নাম সাধন। তো বন্ধুর সাথে দেখা হওয়ার পর তিনি অনেকক্ষণ তার সাথে কিছুক্ষণ কথা বললেন। তো তার বন্ধু বলল যে আমরা তো এখানেই কদমতলি আছি, তুই রাতে খাওয়া দাওয়া শেষ করে এখানে আসিস, একসাথে আড্ডা দিব। তো যথারীতি বন্ধুর কথা মতো সে বাড়ি গেল। মা বাবার সাথে অনেকদিন পর দেখা হলো, কথাবার্তা বললো। খাওয়া দাওয়া শেষ করে আমার বড় ভাইয়া আর কি তিনি কদমতলি ওখানে রওনা দিলেন। বাজার হতে আমার বড় ভাইয়া চেইন স্মোকার ছিলেন। তো তিনি বাজার হতে কয়েকটা সিগারেট কিনে নিয়ে সেই কদমতলির পথে যাচ্ছিলেন। তো পথিমধ্যে যে শ্মশানটা পড়তো কদমতলিতে যাওয়ার আগে, সেই শ্মশানটা তিনি ক্রস করছিলেন এবং তার মনে বিভিন্ন ধরনের শঙ্কা জাগছিল। এত রাত, এরকম একটা জায়গা, শ্মশান ঘাট। তো তিনি তবু সেগুলোকে ততটা পাত্তা দিলেন না, শ্মশান ঘাটকে আস্তে আস্তে অতিক্রম করলেন। শ্মশান ঘাটের ঠিক বাম দিকে একটি নদী ছিল, নদীর কংস নদী, এবং ডান দিকে মাঠ ছিল। তো কদমতলি সেই মাঠেই তারা বন্ধুরা মিলে আড্ডা দিত।
তো আমার সেই ভাই আর কি, তিনি কদমতলী সেখানে গেলেন, বাট শকিংলি যেটা হলো সেটা তিনি তার বন্ধুদের খুঁজে পেলেন না। তো তিনি হি ওয়াজ শকড। তো তিনি সেখানে কিছুক্ষণ বসলেন, তার বন্ধুদের জন্য ওয়েট করতে লাগলেন। তো কোনোতেই কিছু হলো না, তার বন্ধুরা আসলো না। তো তিনি বেশ হতাশ হয়ে গেলেন। তিনি সেখানে সিগারেট ধরিয়ে বসে থাকলেন। কিছুক্ষণ পর তিনি শুনতে পেলেন একটি মেয়ে আর কি, একটি প্রাপ্তবয়স্ক একটি মেয়ের গোঙ্গানি কিংবা একটি কান্নার আওয়াজ। তো তিনি প্রথমে সেটাকে ততটা পাত্তা দিলেন না, ধীরে ধীরে আওয়াজটি বাড়তে লাগলো এবং তার মনেও ভয় বেড়ে যেতে লাগলো। তিনি তার পিছন দিকে তাকানোর পর তিনি দেখলেন একটি মেয়ে, সাদা শাড়ি পরা একটি মেয়ে আর কি, একটি মহিলা, তিনি কাঁদছেন সেখানে বসে মাথা নিচু করে। তো ভাইয়ের মনে অনেক প্রশ্ন জাগলো যে এত রাতে একটা মেয়ে এখানে কেন আসছে, এখানে কেন বসে কাঁদছে। তো তিনি বেশ ভয় পেলেন। আবার বন্ধুদের কথা মতো তিনি সেখানে থাকলেনও। তো কিছুক্ষণ পর তিনি সিদ্ধান্ত নিলেন যে সেখানে গিয়ে দেখবেন জিনিসটা আসলে কি। তো তিনি সাহস করে সেখানে যেতে লাগলেন, কিন্তু এক সময় তিনি ওই পিছনে ফিরে দেখলেন যে সেই মেয়েটি আর নেই এবং তিনি পরে বাসায় ফেরার সিদ্ধান্ত নিলেন। যথারীতি তিনি বাসায় ফিরলেন। রাত অনেক হয়েছিল। তো তিনি পুনরায় হাত মুখ ধুয়ে শুয়ে পড়লেন। পরবর্তী দিন সকালবেলা তিনি তার মাকে ঘটনাটি বললেন যে এরকম হয়েছে আমার সাথে, তো সাধনের সাথে আমার দেখা হয়েছিল। তো তার মা হঠাৎ অনেকটা হতচকিত হয়ে বললেন যে সাধনকে তুই কই পেলি? সাধন তো 1.5-2 মাস আগেই মারা গিয়েছে। তো আমার বড় ভাইয়া অনেক শকড হয়ে গিয়েছিলেন এই কথাটি শুনে, যে তাহলে কে কালকে রাতে আমাকে সেই কদমতলী যেতে বললো। তো আরেকটা কথা হলো, যেটা ওইখানে একটি যে মেয়েটি বসেছিল ওখানে, এই কাহিনীটি এভাবে প্রচলিত আছে ওখানে যে 1988-এর দিকে একটি বন্যা হয়। সেই বন্যার সময় একদল বরযাত্রী আর কি কনে পক্ষকে কনেকে নিয়ে সাথে করে নৌকায় আসছিল। তো নৌকাটি ডুবে যাওয়ার কারণে কনে আর কি সার্ভাইভ করতে পারেনি। অনেকেই সার্ভাইভ করতে পেরেছে, আবার অনেকেই পারেনি। তো কনে সেখানে মৃত্যু হওয়ার পর থেকেই অনেক লোকই সেখানে এক্সপেরিয়েন্স করেছে এরকম ঘটনা। একটি মেয়েকে সাদা শাড়ি পরে থাকা অবস্থায় বসে বসে কাঁদতে দেখা যায়। আর এখন ওই এলাকায় ঘটনাটি অনেক প্রচলিত আছে, অনেকেই ঘটনাটি এক্সপেরিয়েন্স করেছেন। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে আরো একবার আরেকটা ঘটনা শুনতে, এবং সেই পর্যন্ত আশা করছি আপনার SMS পাঠাবেন। অনেক SMS পাচ্ছি। SMS নিয়ে একটু পরে আসছি। আপাতত চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। হ্যালো লিসেনার, আমি জয়। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমারই এক রিলেটিভের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, মিজান ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো তিনি আমার সাথে ঘটনাটি শেয়ার করেন। এটি মূলত রাশিয়ার একটি ঘটনা। তো তার সাথে যখন ঘটনাটি ঘটে তখন তার বয়স ছিল আরো 20-21 বছর হবে। তো তারা 3 বন্ধু মিলে একবার শীতের রাতে প্ল্যান করে যে তারা খেজুরের রস চুরি করতে যাবে। তো যেভাবে সেই কাজ, তো তারা 3 বন্ধু মিলে খাওয়া দাওয়া করে তারা একসাথে বের হয় রস চুরি করার জন্য। তো তারা গ্রামে যেহেতু শীতকাল ছিল, হালকা কুয়াশা, তো তারা 3 বন্ধু মিলে একসাথে হাঁটতে থাকে গ্রামের পথ দিয়ে। তো রাসেল ভাই কিছু দূর যাওয়ার পর সামনে যে 2জন ছিল তারা খেয়াল করে যে পেছনে যে বন্ধুটি ছিল সে নেই। তো তারা অনেকক্ষণ তারা 2জন দাঁড়িয়ে থাকে এবং পেছনের তারা হয়তো ভাবে তারা একটু আগে চলে এসেছে এবং পেছনের জন অনেকটা পিছিয়ে গেছে। তো তারা অনেকক্ষণ এমন অপেক্ষা করতে থাকে। তো তারা 2জন ভাবে যে হয়তো সেই বন্ধুটি তাদের সাথে মজা করেছে এবং বাড়ি চলে গেছে। তো তারা অনেকটা বিরক্ত হয়ে তারা আবারও হাঁটতে শুরু করে। তো আরেকটু হাঁটলেই রাসেল ভাই সামনে রাস্তায় খেজুর গাছের সারি। তো তারা হাঁটছিল, মিজান ভাই মাঝে মাঝে 1-2টা কথা বলছিল, আর জাস্ট তার পেছন থেকে তার বন্ধুটি বা হ্যাঁ এরকম করে জাস্ট তার কথা রিপ্লে করছিল আর কি। তো হঠাৎ করে মিজান ভাই খেয়াল করলো যে তার পেছন থেকে তার বন্ধুটির আর কোনো সাড়া আসছে না। তো তিনি পেছনে ঘুরে তাকালেন। পেছনে ঘুরে তাকিয়ে দেখলেন যে তার পেছনে কেউ নেই, ফাঁকা। তো তিনি খুবই অবাক হলেন, যে বন্ধুর সাথে তিনি একটু আগেও কথা বলেছেন সে কোথায় গেল। তো তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, তার বন্ধুটির নাম ধরে ডাকতে লাগলেন। তো এক পর্যায়ে কেউ আসছে না দেখে তিনি ভাবলেন হয়তো তারা 2জনই আজ একসাথে তার সাথে মজা করেছে এবং প্ল্যান করে কাজটা করেছে। তো তিনি অনেকটা রেগে যান এবং তিনি সিদ্ধান্ত নেন তিনি একাই গাছে উঠে একাই রস চুরি করবেন। তো তিনি এমন একটা গাছের সামনে যান এবং রস চুরি করার জন্য গাছে উঠে যান। তো রাসেল ভাই ঠিক তখনই কেউ তার নাম ধরে ডাক দিল।
তিনি সেই ডাক অনুসরণ করে উপর থেকে নিচে তাকাতেই দেখলেন গ্রামের সেই পাগল মহিলাটি দাঁড়িয়ে আছে, যে মহিলাটি প্রায় 1 বছর আগে মারা গিয়েছিল। তিনি আসলে খুবই ভয় পান এবং ওই মহিলাটি গ্রামে সামান্য খাবার চুরি করার অপরাধে কিছু দুষ্ট লোক মহিলাটাকে পিটিয়েছিল এবং সেই দুষ্ট লোকগুলোর সাথে তারা 3 বন্ধু জড়িত ছিল এবং এক পর্যায়ে মারতে মারতে মহিলাটি মারা যায় এবং গ্রামের লোকরা মিলে সেই মহিলাটাকে ওই গ্রামে দাফন করে। তো রাসেল ভাই সেটা আসলে অনেকটা ভয়ের বিষয় ছিল তার জন্য, এবং তার কাছে আরো অবাক লাগে যে তার বন্ধু দুজনও ওই মহিলার সাথে দাঁড়িয়ে আছে। কারণ তার বন্ধু, তিনি খুবই অবাক হন যে তার বন্ধু দুজনে জানে যে ওই মহিলাটি মারা গেছে, তাহলে সে তার বন্ধু দুজন কিভাবে ভয় না পেয়ে ওই মহিলাটার সাথে এতটা সহজে দাঁড়িয়েছিল, এমন একটা মৃত মহিলা। তো যাই হোক, তার বন্ধু তার দুজন তাকে অনেক ধরনের লোভ দেখাতে থাকে গাছ থেকে নামানোর জন্য, কিন্তু তিনি নামে না। এক পর্যায়ে তারা অনেকটা রেগে যায় এবং হিংস্র হয়ে ওঠে এবং তারা 3 জনই গাছটাকে ধরে এমন ভাবে ঝাঁকাতে লাগে যেন লাইক একটা খেলার মতো আর কি। তো তিনি অনেক কষ্ট করে মিজান ভাই গাছে আঁকড়ে ধরে থাকেন, এইভাবে দোয়া দুরুদ পড়তে থাকেন। এইভাবে রাত চলে যায়, কখনো ভয় দেখিয়ে, আবার কখনো নরম স্বরে তাকে গাছ থেকে নামতে বলা হয়, কিন্তু তিনি গাছ থেকে নামেন না। তো এমন করতে করতে রাসেল ভাই রাত শেষ হয়ে প্রায় ভোর যখন আজানটা দেবে আর কি, তিনি তখন উপর থেকে চোখ খুলে জাস্ট নিচে তাকাতেই দেখে যে কিছুই নেই, সবই শুনশান। তিনি তখন বুঝতে পারে যে তার বিপদ কেটে গেছে। তিনি তখন গাছ থেকে নেমে প্রায় টলতে টলতে তার কোনো রকমে তার বাসাতে পৌঁছায় এবং সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এই পরে যে ঘটনাটা আছে রাসেল ভাই, সেটা খুবই মর্মান্তিক। তিনি তার জ্ঞান ফিরে পরে তিনি জানতে পারেন যে তার বন্ধু দুজনের আর কেউ বেঁচে নেই, তারা দুজনেই মারা গেছেন এবং একজনের লাশ সরিষা ক্ষেত থেকে এবং অন্য আরেকজনের লাশ গ্রামের একটি পুকুর পাড় থেকে উদ্ধার করে গ্রামের লোকজন। এবং যখন তাদের উদ্ধার করা হয়েছিল তখন তাদের অবস্থা একই রকম ছিল, যে শরীরে কোনো রক্ত নাই, রক্ত শূন্য এবং ফ্যাকাশে সাদা। তো রাসেল ভাই তিনি আসলে কোনো কিছুতেই কোনো কিছু মেলাতে পারেন না, কারণ রাতে যখন তার বন্ধু দুজন তার সাথে যাচ্ছিল, তাহলে অ্যাকচুয়ালি তখন তাদের সাথে কি হয়েছিল, আর যখন তারা দুজন একসাথে ওই মৃত একটা মহিলার সাথে দাঁড়িয়েছিল তখন তারা কি জীবিত ছিল নাকি মৃত ছিল। তো রাসেল ভাই এটা আসলে তিনি বুঝতে পারেন না। তো তিনি যখন সুস্থ হন তখন তার পরিবারের রিকোয়েস্টে তিনি ঢাকাতে চলে আসেন, তার খালার বাসাতে চলে আসেন রাসেল ভাই। তো তিনি এখন বর্তমানে উত্তরের একটি বাসাতেই আছেন। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। ঘড়িতে সময় রাত 12:55। আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপর একটা বিরতি, এবং তারপরে আমরা ফিরে আসবো আমাদের অতিথি নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তাসিম বলছি, আশা করি ভালো আছেন। সকলের সাথে আমি এই ঘটনাটি শেয়ার করব করে করা হচ্ছে না, তো আজ অবশেষে সময় পেলাম। আমার এই ঘটনাটা ঠিক আমি কতদিন ধরে আমার সাথে হচ্ছে এটা আমি নিজেও জানি না। যত অবাক লাগে আর কি শুনতে, কথাটা সত্য। জিনিসটা আসলে হচ্ছে যে আমাকে অনেকেই অনেক জায়গায় আর কি দেখে, জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছিল প্রথমবার যখন শুনেছিলাম। সো ফার্স্ট টাইম ইট হ্যাপেন্ড। আমার একটা ফ্রেন্ড চিটাগংয়ে থাকে, তো ও আমাকে একদিন রাত্রে 2টার দিকে ফোন করলো যে কি রে তুই চিটাগং আসছিস, আমাকে জানালি না কেন? তো আমি বললাম এটা কি ধরনের কথা, আমি তো বাসায়, তুই আমার সাথে ফাইজলামি করিস? তো বললো যে না, আমি তোকে দেখলাম তুই ইউনিভার্সিটিতে যে কাপড় পরে যাস, সেই শার্টটা পরে তুই যে ব্যাগটা নিয়ে যাস, ওই ব্যাগটা নিয়ে তুই আমার বাসার সামনে দিয়ে হেঁটে গেলি, আমি তোকে ডাকলাম, তুই তাকালি না। তো আমি বললাম যে আমি তো বাসায়, তুই আমার ভাইয়ের সাথে কথা বল। তো বললো যে না, আমি তোকে দেখছি ঠিক, তোর চেহারা, তোর শার্ট, তোর ব্যাগটাই, কিন্তু তুই আমার দিকে তাকালি না। তো আমি বললাম না, ফাইজলামি করছিস, বলো ফোনটা রেখে দিচ্ছি। তো ওরা এটা নিয়ে অনেকদিন আমার সাথে কথা বলে যে আমি আসলেই তোকে দেখি। তো আমি এটা ব্যাপারটা এড়াই দিয়ে আসছি যে না, হইতেই পারে, হয়তো কেউ আছে বা অনেক করে ওটাকে বাদ দিয়ে দিলাম। তেমন হতে হতে আস্তে করে জিনিসটা অনেক ঘন ঘন হতে লাগলো। আমার মামা বললো, আমার চাচা বললো, তো এরা আমাকে দেখছে এমন জায়গায় দেখছে যেখানে আমার থাকার কোনো চান্সই নাই। ঠিক আমি যে কাপড়গুলো পরি সেই কাপড়ে আমাকে দেখছে, আমার ওই জুতা, সেই শার্ট, সেই প্যান্ট, অমনি করে ওরা আমাকে দেখছে, কিন্তু আমি ওখানে নেই। আমি ভাবছি যে হয়তো ওনারা ওই আমার ফ্রেন্ডের কাহিনীটা শুনে এটাকে আর কি ওই জোকটা আর কি চালানোর জন্য ওরা বলতেই যাচ্ছে। আমার তো একসময় জিনিসটা খুব বিরক্তিকর লাগে। তো
এই জিনিসটা আমাকে হিট করে, আমি জিনিসটা খুব সিরিয়াসলি দেখি। একদিন সকালবেলা আমার ক্লাস ছিল 10টার দিকে, তো আমি রাত্রেবেলা বুয়াকে বললাম যে বুয়া আপনি যে আসবেন, আমি আমার ক্লাস আছে 10টায়, আমি 8টার দিকে বাসা বের হয়ে যাবো, আপনি ঘুম থেকে উঠে দরজাটা লাগিয়ে দিন। তো আমি যথারীতি সকালবেলা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম 8টার দিকে। তো গিয়ে ক্লাস করে টোরে সারাদিন শেষ করে বাসে আস্তে আস্তে আমার প্রায় 6টা বেজে যায়। তো আমাকে বুয়া বললো যে মামা আপনি কি সকালে ক্লাস পাইছেন? তো আমি বললাম যে ক্লাস পাবো না কেন, আমি তো অনেক আগে পাইছি। তো বলে যে না আপনি বললেন আপনার ক্লাস 10টায়, আপনি 9:30টার দিকেও বাসায় ছিলেন, তেমন আপনি কি বলেন? আমি তো 9:30 ইউনিভার্সিটিতে পৌঁছে গেছি। তুমি আমাকে যেটা বললো যে আমি এখন আমার রুমে বসে আছি, আর অন্য জিনিসটা কেমন, উনি আমাকে যেটা বললো যে 8টার দিকে যখন আমি বলেছি যে আমি এই সময় বের হয়ে যাবো, বুয়া উঠেছে 8:30টার দিকে। উনি আমার রুমের সামনে দিয়ে গেল যে রুমটা গুছাবে, আমার বিছনাটা ঝেড়ে টেড়ে দিবে। তুমি এসে দেখে যে আমি বললো যে আমি বিছনায় বসেছিলাম। তুমি বললো যে আমি তো আপনার রুমের ওখান দিয়ে গেলাম, দেখলাম আপনি বিছনার মধ্যে বসে কি জানি করছেন, চলে গেলাম। পরে আপনি বের হলেন না, নাস্তা খেলেন না। 10:30 যখন বাজে আমি আবার রান্নাঘর থেকে বের হলাম আপনাকে ডাকতে, তখন দেখি আপনার দরজাটা লাগিয়ে চলে গেল। তো আমি বললাম ক্লাস এমন সময়, সে এখন কেন বাইর হচ্ছে এত দেরি করে? তো এই জিনিসটা আমাকে খুব হিট করে আসলে, যে এই সময়টা তো আমি হয়তো রাস্তায় ছিলাম, তারপরে ক্লাসে গেলাম, ক্লাস করলাম। তো এই যে মানুষটা যাকে সবাই দেখে, এই কে মানে এই কেনই বা আমার রূপ নিয়ে সব জায়গায় যায়, বা কেনই বা সে সব এই আমার পরিচিত মানুষদেরকে দেখা দেয় না অপরিচিত মানুষরাও আমাকে দেখে, এটা কোনো ব্যাখ্যা নেই আমার কাছে যে কেন বা কি। মানে এই ঘটনাটা হয়নি, মানে আমি নিজেকে কখনো দেখিনি যে ভূতে আমরা ঘটনাগুলো শুনি যে নিজেকে মানুষ দেখেছে শুয়ে থাকতে, দাঁড়ায় থাকতে, আমি কিন্তু নিজেকে এখনো দেখি। তো এই জিনিসটা আমার কাছে খুব হিট করে, এবং আমি এটা নিয়ে কোনো হুজুরের কাছে এখনো যাইনি, শুধুমাত্র এই কারণে যেটা এখনো কোনো আমার ক্ষতি করে। তো জিনিসটা আমি আরো দেখি ইনশাল্লাহ, যে যদি কখনো কোনো সময় আমার ক্ষতি হয় কোনোভাবে বা অন্য কারো ক্ষতি করে আমি জানতে পারি, তখন আমি কোনো হুজুরের কাছে গিয়ে আলাপ করবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং এই মুহূর্তে আমি একটা ঘটনায় যাচ্ছি। আমার কাছে এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি শিলিগুড়ি ইন্ডিয়া থেকে পাঠিয়েছেন, এবং তার নাম হচ্ছে রিঙ্কু বিশ্বাস। তিনি লিখেছেন যে শিলিগুড়ি ইন্ডিয়া, বিগ ফ্যান অফ ভূত FM। এবং তিনি লিখছেন যে আমি আজ আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা একটি ঘটনা শেয়ার করতে চাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। শিলিগুড়িতে একটা বিল্ডিং এর ঘটনা, এটা বিল্ডিংটার নামটা শেয়ার করলাম না, যাই হোক 2-3 বছর আগে বিল্ডিং এর এক মহিলা সিলিং ফ্যানে ফাঁসি দিয়ে সুইসাইড করেছিল। আমার ফ্রেন্ড গিয়েছিল লাশ দেখতে, খুবই হরিবল সিন, জীব বের হয়ে এসছিল এবং দেখতে স্বাভাবিকভাবে বিভৎস লাগছিল। এই দৃশ্য দেখে আমার ফ্রেন্ড বেশ কিছুদিন খারাপ স্বপ্ন দেখত। কিন্তু মেইন প্রবলেম এটা না, সমস্যা যেটা সেটা হলো যে এর পরে শুরু হয় ওই রুমে এক ফ্যামিলি আসে থাকতে। তারা রাতের বেলায় কিচেনে আওয়াজ পেত, বাসনপত্রের আওয়াজ। ওরা ফার্স্টে ভেবেছিল যে বেড়ালের উৎপাত, যদিও কিচেন ছিল 2nd ফ্লোরে, বেড়াল না আসারই কথা। আর আওয়াজগুলো রোজ রাতেই হতো। সব থেকে অবাক করা যে ব্যাপারটা সেটা হলো রোজ রান্নাঘরে 2-3 ফোঁটা রক্ত এটা পড়ে থাকতো, আর সবকিছু কেমন যেন ওলট পালট থাকতো। এই শেষ না, যে ফ্যানটা ঝুলে সে সুইসাইড করেছিল ওই ফ্যানটা একাই অন হয়ে যেত এবং বাথরুমের লাইট নিজেই অফ হয়ে যেত। তারপর একদিন তো বেশ ভয় পেয়ে যায় সবাই, এবং গোটা হাউজিংই ভয় পেয়ে যায়। এবং হঠাৎ করে রাতে 1টা থেকে 2টার দিকে কান্নার আওয়াজ, বিল্ডিং এর সবাই পেয়েছে একই আওয়াজ, এবং হাউজিং কমিটির রিপোর্ট করা হয়। এবং এরপর
3 দিন পরে এক পুরোহিতকে আনা হয়, সে কিছু রিচুয়াল করে এবং এরপর সব নর্মাল হয়ে যায়। 1 মাস পরে আবার রাতের ঘুম কেড়ে নিয়ে আবার কান্না, তবে এবারের কান্নাটি ছিল অন্যরকম এবং সবাইকে যেন ডাকছিল, আওয়াজটা আসছিল যে সবাইকে ডাকার মতো একটা আহ্বান করার মতো একটা আওয়াজ। তারপর যেভাবে হোক রাত পার হলো এবং পরদিন কিছু স্পিরিচুয়াল ব্যক্তিকে নিয়ে আসা হলো এবং আবারও সেই বিল্ডিংটাকে বাঁধিয়ে দেওয়া হয়। এই ঘটনা আমি আগে পড়েছিলাম, আই এম নট শিওর, বাট ঘটনাটা বেশি একটু অন্যরকম। এবং আমরা অনেক সময় একটা বাসায় হুট করে উঠে পড়ি, সেই বাসায় কোনো হিস্ট্রি আমাদের জানার কথা নাই, কারণ যারা ঢাকা শহরে বিশেষ করে বাস করি, যারা রেন্টেড ফ্ল্যাটে থাকি, তাদের আসলে এত খোঁজ খবর নেয়ার চাইতে একটা মোটামুটি ধরনের বাসা এবং সেই বাসাটা যদি আমি যে ভাড়াটা দিতে চাই সেই ভাড়ার মধ্যে হয়ে গেলেই আমরা খুশি। বাট এই বাড়ির পেছনে যে হিস্ট্রি থাকতে পারে, লাইফ যে হেল হয়ে যেতে পারে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমরা কখনোই করি না। আমাদের কাছে যেমন আজকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের সাথে এখানে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। যেমন হচ্ছে আমাদের আরো একজন লিখেছেন যে তিনি দেশের বাইরে থেকেই এই মেইলটা করেছেন, লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি সবসময় ভালো দলে, আমি 2010 থেকেই ভূত এফএম শুনছি। এবং তিনি বলছেন যে ঘটনা বলার আগে আমি আমার পরিচয় দিতে চাই, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং বর্তমানে আমি স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে তিনি কাজ করছেন। এবং তিনি বলছেন যে ঘটনাটা আমার সাথে ঘটায় এবং ঘটনাটা আপনার সাথে শেয়ার করব, সেটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি বর্তমানে ম্যানচেস্টারে পরিবারে স্থায়ীভাবে 9 বছর বসবাস করছি। আমার মামা আধুনিক মানসিকতার কথায় বিশ্বাসী এবং কখনোই ভূত প্রেত বিশ্বাস করেন না। যাই হোক ঘটনায় চলে যাচ্ছে। মামা হচ্ছে ম্যানচেস্টারে আছেন এবং তিনি সেটাই বলছেন। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 1 বছর আগে, সম্ভবত সেপ্টেম্বর 2014। আমার মামা ম্যানচেস্টারে একটি চাকরি পাশাপাশি পার্ট টাইম পিৎজা ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন এবং ঘটনার দিন ক্লায়েন্টের কাছ থেকে পিৎজার অর্ডার আসে এবং মামার দায়িত্ব পিৎজা পৌঁছে দেওয়া। ঠিকানাটা ছিল ব্যাকওয়ার্ড এলাকায় এবং শহর থেকে দূরে, তাই মামা নিজে গাড়ি চালিয়ে পিৎজা অর্ডার করতে গেলেন এবং ওই ঠিকানায় গিয়ে তিনি জায়গাটা একটি জঙ্গলের মধ্যে পরিত্যক্ত বাড়ি হিসেবে পেয়ে গেলেন এবং মামা একটু অবাকই হলেন যে এই ভেবে যে বাড়িতে কেউ থাকে না। যাই হোক, সন্ধ্যা হয়ে আসছিল, তাই মামা অত কিছু চিন্তা না করেই বাড়ির ভেতরে চলে গেলেন, কিন্তু দেখলেন বাড়ির কাউকে দেখা যাচ্ছে না। তাই ক্লায়েন্টকে ডাকতে শুরু করলেন এবং কোনো উত্তর নেই। হঠাৎ পেছন থেকে এসে একজন তার কাঁধে হাত রাখতেই তিনি চমকে উঠলেন, দেখলেন অনেক লম্বা একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। তো অবাক হওয়ার কিছু নেই, এই দেশের মানুষজন লম্বাই হয়ে থাকে। মামা ক্লায়েন্টকে পিৎজা ডেলিভারি দেওয়ার সময় রসিদ সাইন করতে যাবেন, সিগনেচার নিতে যাবেন, এই সময় তার ক্লায়েন্টের পায়ের দিকে হঠাৎ করে চোখ পড়লো এবং মামা তাকে যেটা দেখলেন সেটার জন্য মামা একেবারেই প্রস্তুত ছিলেন না। দেখলেন যে ওই লোকটার পায়ের গোড়ালি নেই, অর্থাৎ পায়ের গোড়ালি অর্থাৎ নিচের অংশটা নেই এবং তিনি দিব্যি দাঁড়িয়ে আছেন, পায়ের গোড়ালি ছাড়াই তিনি দাঁড়িয়ে আছেন এবং অনেকটা মনে হচ্ছে শূন্যে ভাসছেন। এই দৃশ্য দেখে মামার নিজেকে ধরে রাখতে পারলেন না, তবে তিনি সেখানে কোনো কিছু প্রকাশ না করে দ্রুত বেরিয়ে পড়লেন এবং মামা গাড়িতে উঠে স্টার্ট দিলেন। একটু যেতেই একটা শিয়াল তার পথ আটকিয়ে দিল। তখন মামা আরো ভয় পেয়ে গেলেন এবং মনে মনে দরুদ শরীফ পড়তে লাগলেন। দেখলেন আস্তে আস্তে শিয়ালটা পথ থেকে সরে গেল এবং মামা দ্রুত গাড়ি চালিয়ে বাসায় চলে এলেন। তিনি ভয়ে প্রচুর ঘেমে যাচ্ছিলেন। বলে রাখা ভালো, মামা দ্রুত ক্লায়েন্টের বাসা থেকে বের হওয়ার সময় কিছু পাওনা টাকা ফেলে এসেছিলেন। যাই হোক, বাসায় পৌঁছে মামা অনেক অসুস্থ হয়ে পড়েন। মামির সাথেও শেয়ার করেন ঘটনা এবং মামি বললেন যে এটা হয়তো হ্যালুসিনেশন ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে মামা সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে চেঞ্জ মানি অর পাউন্ড তিনি ফেলে এসেছিলেন সেটা সে ওয়ার্ড্রোবের ওপরে রাখা, অথচ স্পষ্ট মনে আছে তিনি ওই টাকা আনতে ভুলে গিয়েছিলেন। এই ছিল ঘটনা এবং এটাই ব্যাপার। এবং অনেক সময় অনেক কিছু আমাদের মেলে না, যখন দেখি যে আমরা কোনো একটা কিছু ছেড়ে এসেছি বা কোনো একটা মানে ম্যাটেরিয়াল কিছু আর কি, মানে কিছু একটা জিনিস যেটা হচ্ছে সাক্ষী হয়ে থাকে ওই ঘটনাটার। যাই হোক, আমরা কি বিরতিতে যাবো না, ঘটনা শুনবো একটা। আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপর একটা বিরতি এবং তারপরে আমরা ফিরে আসবো আমাদের অতিথি নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
নমস্কার আরজে রাসেল এবং সমস্ত শ্রোতা বন্ধুরা, আমি কলকাতা থেকে সৌমেন্দু দাস বলছি। বাংলাদেশের মতো কলকাতাতেও ভূত এফএমের প্রচুর শ্রোতারা আছেন। আজ ভূত চতুর্দশী এবং আশা করা যায় যে আজকে ভূতেদের আনাগোনাটা একটু বেশি রকমই হবে। আর আজ খুব সম্ভবত দ্বিতীয় দিন কলকাতার কোনো ঘটনা ভূত এফএমে শোনানো হবে। হ্যালোউইনের রাতে কলকাতার পার্শ্ববর্তী একটি অঞ্চলের ঘটনা শোনানো হয় ভূত এফএমে। পৃথিবীর প্রায় প্রতিটা স্থানে কিছু কিছু প্রচলিত অলৌকিক ঘটনা ঘটে থাকে, যেগুলির যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তেমনি এই শহরকে ঘিরেও কিছু কিছু জায়গা আছে যেগুলি ভৌতিক কাণ্ডকারখানার জন্য বিখ্যাত। সেইগুলোই কয়েকটা আগে বলে নিতে চাই। যেমন কলকাতার ন্যাশনাল লাইব্রেরিকে ঘিরে এমনই একটি ঘটনা শোনা যায় যে একজন গবেষক কয়েক বছর আগে লাইব্রেরিতে গবেষণার কাজে গিয়েছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি আর সেখান থেকে ফেরেননি। তারপর তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। অনেকেই বলেন যে তারপর থেকে সকালের দিকে লাইব্রেরিতে গেলে ডেস্কগুলিতে চিঠি এবং কাগজপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়াও আছে কলকাতার রাইটার্স বিল্ডিং এবং সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, যেগুলি ব্রিটিশ শাসনের সময় তৈরি হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ক্যাপ্টেন সিমসন রোমসের ভূতকে রাইটার্স বিল্ডিং এ কয়েকবার ঘুরতে দেখা গেছে। আরো একটি জায়গা, কলকাতা মেট্রোর রবীন্দ্র সরোবর নামে একটি মেট্রো স্টেশন আছে। অনেক চালক এবং যাত্রীরা জানিয়েছেন যে রাতে লাস্ট মেট্রো ধরে ফেরার সময় অস্পষ্ট কিছু মানুষের মতো আকৃতি ঘুরে বেড়াচ্ছে। অথচ মেট্রো চলার সময় মেট্রোর লাইনে প্রায় 4000 ভোল্টের মতো বিদ্যুৎ থাকে, যেখানে কোনো মানুষের পক্ষে হাঁটা সম্ভব নয়। আবার দেখা গেছে যে এই মেট্রো স্টেশনটিতেই তুলনামূলকভাবে আত্মহত্যার সংখ্যা সব থেকে বেশি। যাই হোক, আজকে যে ঘটনাটি বলবো সেটি রসিমা ঘোষ আমার এক শিক্ষিকার মুখ থেকে শোনা। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন ট্যাক্সি চালক। উনি সারা রাত শহরে ট্যাক্সি চালান। এমনই একদিন রাতে ট্যাক্সি চালাতে চালাতে উনি দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এসে দেখেন যে একটি যুবতী দূর থেকে হাত দেখিয়ে তাকে গাড়ি দাঁড় করাতে ইঙ্গিত করছে। উনি যথারীতি গাড়ি দাঁড় করান এবং জিজ্ঞাসা করেন যে কোথায় যাবে। তো জিজ্ঞাসা করাতে সে হাওড়ারই একটি অঞ্চলের নাম বলে। তিনি তখন সেখানে যেতে রাজি হন এবং মেয়েটিকে গাড়িতে বসতে বলেন। মেয়েটি পেছনের সিটে বসার পর উনি ট্যাক্সি স্টার্ট দেন এবং গাড়ি চলতে থাকে। ট্যাক্সিটা যেতে যেতে দ্বিতীয় হুগলি সেতু পার হওয়ার পর এসে একটি জায়গায় দাঁড়ায় যেখানে সমস্ত গাড়িকে টোল ট্যাক্স দিতে হয়। এখানে দাঁড়ানোর পর মেয়েটি বলে যে আপনি ট্যাক্সটা জমা দিয়ে দিন, আমি নামার সময় আপনাকে টাকাটা দিয়ে দেবো। এরপর উনি তাই করেন এবং গাড়ি ছেড়ে দেন। কিছুক্ষণ যাওয়ার পর, কিছুটা চালানোর পর ওনার মনে কেমন যেন একটু সন্দেহ হয় যে উনি একাই গাড়ি চালাচ্ছেন এবং গাড়িতে আর কোনো মানুষের উপস্থিতি নেই। এবং অনুমান হওয়ার সঙ্গে সঙ্গে উনি পেছনে তাকিয়ে দেখেন যে হ্যাঁ, সত্যি তো পেছনে তো ওই মেয়েটা নেই। কিন্তু না, এই ঘটনার কোনো কুলকিনারাই করতে পারলেন না উনি। ট্যাক্স দেওয়ার পর এক মুহূর্তের জন্য উনি কোথাও থামেননি। এই অবস্থায় উনি যথেষ্ট হকচকিয়ে যান এবং সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করান এবং আবার দেখেন যে সত্যি আমি ঠিক দেখলাম তো। তারপর উনি দেখেন কিছু কর্মরত পুলিশ ওনার দিকে এগিয়ে আসছে। তারা এসে হাইওয়ের মাঝখানে এরকম ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণ জিজ্ঞাসা করাতে উনি পুরো ব্যাপারটি প্রথম থেকে খুলে বললেন। ঘটনাটি ট্যাক্সি চালকের মুখ থেকে পুরো শোনার পর ওই পুলিশরা জানায় যে এইরকম ঘটনা আগেও ঘটেছে ওই স্থানে একই রকম ভাবে। এর আগেও অনেক ট্যাক্সি চালক ওই যুবতী রূপী অশরীরীটির পাল্লায় পড়ে অনেকবারই তাকে ট্যাক্সিতে তুলেছে এবং তারপরে আর তাকে দেখতে পায়নি। নমস্কার, এই ছিল আমার ঘটনা। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং এই মুহূর্তে আমি একটা ঘটনায় যাচ্ছি। আপনি অনেক রাত্রে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল এবং এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে, আপনার হঠাৎ করে একটু রাত্রে ঘুম ভাঙার পরে আপনি খেয়াল করলেন যে আপনার গায়ে কোনো একটা জায়গায় ঠান্ডা বাতাস লাগছে এবং আপনি প্রচন্ড রকমের শিউরে উঠে হয়তো আপনার ঘুমটা ভাঙলো এবং আপনি ঘুম ভেঙে যখন দেখলেন যে আপনার পায়ের কাছে মাথার পেছনের জানলা দিয়ে বাতাস আসছে, জানলা না দরজা দিয়ে বাতাস আসছে এবং আপনার সেই ঠান্ডা বাতাসের কারণে আপনার ঘুমটা ভেঙে গেছে। তখন আপনি দরজা লাগানোর সিদ্ধান্ত নিলেন এবং দরজা লাগানোর জন্য আপনি উঠে দাঁড়িয়েছেন এবং উঠে দাঁড়াবার পরেই আপনার প্রথম মনে হলো যে আপনার বাসায় যে রুমটিতে আপনি আছেন সেই রুমটিতে
মাথার কাছে কোনো দরজাই নেই। এবং এই বাসাটা আপনি নতুন উঠেছেন, এখানে একটি মাত্র রুমে ঢোকার এবং বের হওয়ার দরজা, যেটা ছিল আপনার পায়ের দিকে, এবং সেই দরজার দিকে তাকিয়ে দেখলেন সেই দরজাটা এমনি আছে, সেটা বন্ধ, কিন্তু মাথার পেছনের দরজাটা একেবারেই নতুন আপনার কাছে। আপনি কি করবেন বুঝতে পারছেন না, আপনি সামনে ঠিক দেখছেন কিনা তাও আপনি বুঝতে পারছেন না। আপনি ধীর পায়ে এগিয়ে গেলেন দরজাটির দিকে এবং বাইরে তাকিয়ে আপনি আরো অবাক হয়ে গেলেন, কারণ আপনি দেখলেন যে দরজার ওই প্রান্তে কোনো বাড়ি ঘর নেই, অন্য কোনো বাড়ি দেখা যাচ্ছে না, কোনো মাঠ দেখা যাচ্ছে না, কোনো পুকুর দেখা যাচ্ছে না, কোনো এলাকা বোঝা যাচ্ছে না, শুধুই জমাট অন্ধকার। আপনি বাড়িটার সেই দরজাটা দিয়ে আপনি নিচের দিকে তাকালেন। সেই ফ্লোরটা ধরুন যে 3 তলা বা 4 তলাতে আপনি আছেন। আপনি নিচের দিকে তাকিয়ে আরো অবাক হলেন, কোনো রাস্তা দেখা যাচ্ছে না, শুধুমাত্র জমাট অন্ধকার। দেখে মনে হচ্ছে ঘর, আর ঘরের ওপাশে অন্ধকার এক পৃথিবী, একেবারে অন্য এক পৃথিবী, যে পৃথিবীটা আপনার কাছে সম্পূর্ণ অজানা। এরকম একটা লেখা আমরা পোস্ট করেছিলাম কয়েকদিন আগে। আমি জানি যে এর চাইতে বেশি ভয়ঙ্কর ঘটনা আপনাদের জানা আছে এবং সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠান। আপনারা এই উইকে যারা স্টুডিওতে আসতে চেয়েছিলেন, ঘটনাও পাঠিয়েছিলেন, তাদের ঘটনাগুলো আসলে ঠিক মানে কি বলবো যে সিলেক্টেড হয় নাই অনেকের ঘটনা, এই জন্য অনেকে স্টুডিওতে হয়তো আসেনি। আশা করছি যে আপনারা হতাশ হওয়ার কিছু নেই, নেক্সট কোনো ঘটনা পাঠান, অন্য কোনো একটা ঘটনা পাঠান, এবং সেই ঘটনা যদি সিলেক্ট হয় ডেফিনেটলি আপনারা কল পাবেন এবং আপনারা স্টুডিওতে এসে শেয়ার করবেন আপনার সেই ঘটনাগুলো। আমরা চলে যাব এখন আমাদের লাস্ট যে অতিথি তার কাছে, এবং তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? রাসেল ভাই, আমি শাওন যাত্রাবাড়ি থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। আমার ঘটনাটা রাসেল ভাই আমার নানুর মুখ থেকে শোনা। 1998 এর আমার নানা মানে আমার আমুর আর 7 বোন 3 ভাই, তো ওনারা একসাথে একটা ফ্যামিলিতে যাত্রাবাড়িতে ওনাদের বাসাটা ছিল। তো ওনারা মানে যখন থাকতো একসাথে, ওদিকে তেমন বসতি গড়ে ওঠে নাই। সো নানার পার্টসের দোকান ছিল আপনার কমলাপুরের দিকে। তো নানা আমার যেহেতু মানে নানুদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি, এবং রাত্রে যেহেতু ওইদিকে এত বসতি নাই, সো রাত্রেবেলা নানা একটা লোক পাঠিয়ে দিতেন, যে লোকটা মানে বাসার সামনে রাত্রেবেলা থাকবে, মানে বাসার সামনে একটা রুমে লোকটা থাকবে মানে মানুষগুলো সিকিউরিটির জন্য। তো মানে মাঝে মাঝে আমার নানা আসতে পারতেন না, সেজন্য এই লোকটাকে আর কি পাঠাতেন। সো একদিন এমন হয়েছে যে আমার আম্মুর আর কি যখন 7 বোনের মানে সবাই শুয়ে আছে, আমার নানুও শুয়ে আছে, এমন সময় হঠাৎ করে মানে দরজার বাইরে থেকে একটা ঠকঠকানি শব্দ পেলেন আমার নানু। তো এরপরে মানে কয়েকবার ঠকঠকানি শব্দ পরে আমার নানু বললেন যে কে। পরে দেখলেন যে আমার যে 5 নাম্বার যে আন্টি মানে নাজমা আন্টি, সে বলতেছে যে আম্মা গেট খোলেন। তখন আমার নানু বললেন, মানে নানু তো শক যে মানে ওই আন্টি তার সাথে শুয়ে আছে। তো বাইরে থেকে সেম বয়সে একজন বলতেছে আম্মা দরজাটা খোলেন। তো আমার নানু তো অনেক ভয় পেয়ে গেছেন, কারণ পাশের 2 রুমে আমার আবার মামা আর মামার ওয়াইফ দুজনে এমনি আছেন। তো নানু রাত্রেবেলা এভাবে বসতি টসতি নাই, আর মামারা যেহেতু বাইরে আসলে একটা কিছু হইতে পারে, এই জন্য নানু চিৎকার চেঁচামেচি না করে উনি আরেকটু দেখতে চাইলেন। দেখলেন যে উনি বারবার ঢুকতে চাইতেছে রুমে, বলতেছে যে আম্মা গেট খোলেন, আম্মা গেট খোলেন। তো উনি মানে গেট খোলেন না। তো এমন একটা অবস্থায় আমার মানে বাকি খালারা সবাই জেগে যান। তো অবস্থায় মানে মনে হলো যে আমার নানুর কাছে যে জিনিসটা অনেক ভয়, মানে উনি অনেক ভয় পাইছেন। পর এক পর্যায়ে উনি মানে মনস্থির করলেন যে আমি দরজা খুলবই না, কারণ উনি বুঝে গেছেন যে বাইরে যে আছে সে মানুষ না। তো এমন অবস্থায় রাসেল ভাই যেটা হইলো যে মানে আমার ওই বাইরে থেকে ভয়েসটা এবার মানে কান্না করতেছে, মানে বিকট স্বরে কান্না করতেছে, মানে এবার একবার যে দরজার সাথে যে ঠেস দিয়ে সে বসছে, এই সাউন্ড আমার নানু পাইছে। বসে সে কান্না করতে আছে। তো এমন একটা সময় রাসেল ভাই মানে সকাল হয়ে গেছে, মানে কান্নার শব্দটা থামে গেছে ফজর নামাজের পর আজানের আগে থেকেই মানে কান্নার শব্দটা থামে যায়। পরে নানু দরজার ভয় খুলে নেয়। পরে মামারা আগে উঠছে, ওইটা ওনারা উজু করে দেখছে যে মানে নানু উঠে নাই। পরে তার নক করার পরে নানু এবার দরজা খুলছে। খোলার পর মামার কাছে ঘটনাটা বলছে, আর নানা যেহেতু রাত্রে আসে নাই, সো পরের দিন সে মানে নামাজটা পড়েই চলে আসছে, যে মানে কালকে তো রাত্রে গেলাম না, তো মাঝে মাঝে আসে না, তারপর ওই দিন আগে আসছেন। আর আমার যে আন্টির বয়সে কান্নাটা হয়েছিল, উনি আবার অসুস্থ ছিল। তো আসার পর দেখেন যে ওর শরীরটা একদম নীল, আর হাম হয় যে ওই ধরনের গোটা ওনার শরীর পুরো ভরে গেছে। তো আর অনেক জ্বর শরীরে। তো ওইদিকে তো ওই আমলে তৎকালীন মানে হসপিটাল বা ডাক্তার তেমন ছিল না। তো এই অবস্থা কি হলো যে আমার নানা একটা কবিরাজ আনলেন এবং কবিরাজ দেখাইছিলেন। দেখানোর পর কবিরাজ যেটা বললেন যে আগের দিন রাত্রে আমার নানু ওই আমার ওই খালাকে কোলে করে নিয়ে মানে টয়লেট বাইরে ছিল, ওইখানে গিয়েছিল। তো যাওয়ার পর যেটা হয় যে রাসেল ভাই উনি মানে
পাক পবিত্র ছিলেন আমার নানু, এই জন্য মানে ওইটা ছিল একটা বদজিন, সে আমার ওই খালার ক্ষতি করতে চাইছিল, বাট নানুর কারণে সেটা পারে নাই। তো এই ক্ষতিটা হইতে পারতো বাট হয় নাই, বাট আমার মানে খালার এখন ভয় নাই, বাট এবং সে কিছু ওই মানে উনি যে দিছিলেন ওর পরে আর কি ঠিক হয়ে যাবে, এটা বলতে পারে আমার খালা ঠিক হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা যাবার এখন আমাদের মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে, তো এই আর কি ভাই, আপনাদের সাথে আবারও কথা হবে এবং আশা করছি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা। Bhoot FM, the night comes alive with grabbing form.